হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো জানাও। সবাইকে পর্যায়বৃত্ত গতি লেকচার 2তে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আর হচ্ছে অল ওকে কিনা একটু জানাও। আমি ক্লাসটা শুরু করে দিব, আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যারা যারা কোর্সে যুক্ত আছো। তো সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা অ্যান্ড বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো। হ্যাঁ, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো। ওকে, আমি দেখতে পাচ্ছি 82 পিপল আর ইউ অন লাইভ। অনেকেই চলে আসছো। রাকিবুল হাসান, খোকন আলী, স্বপন দাস, মাহিন, সামিরা, মোহাম্মদ তাসিন, অনামিকা। ওকে, মোটামুটি অনেকেই চলে আসছো। ওকে, 100 জন হয়ে গেছে লাইভে। ওকে, তোমরা সবাই একটু আসতে থাকো দ্রুত। আর সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো আর বোর্ড ক্লিয়ার কি দেখা যাচ্ছে একটু জানাও। কথা ক্লিয়ার কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ, ওকে। আর যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা পর্যায়বৃত্ত গতি লেকচার 2তে চলে আসছি। সো প্রিভিয়াস ক্লাসে সবগুলা পড়া তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও। কারো কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করতে পারো। তোমাদের যদি কারো কোনো ব্যাপারে ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে ওকে, মোটামুটি সব ক্লিয়ার সবার। আচ্ছা, সো আমি তাহলে প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে সরল চলিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। আমরা প্রিভিয়াস ক্লাসে সরল চলিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করেছিলাম। সো সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিকগুলো যদি আমি আরও একবার বলি, বিকজ আজকে আমরা সিম্পল হারমোনিক মোশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে স্মরণটা কীভাবে হয়, ত্বরণ কীভাবে হয়, বেগ কীভাবে হয়, দশা পার্থক্য কীভাবে পরিবর্তিত হয়, পর্যায়কাল কীভাবে চেঞ্জ হয় বা পর্যায়কাল কী, কৌণিক কম্পাঙ্ক কী, বিস্তার কী, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। সো আমি একটু বলে রাখি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সরল চলিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনটা কী ছিল। সো সরল চলিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। এটা গত ক্লাসে পড়েছিলাম। সিম্পল হারমোনিক মোশন হওয়ার অন্যতম পূর্বশর্ত হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে কী হতে হবে, এটাকে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি হতে হবে। আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল এর গতিপথটা হইতে হবে স্ট্রেট লাইন মোশন বা সরল রৈখিক গতিপথ হতে হবে। এটা গতিপথটা কী হতে হবে, গতিপথ হতে হবে সরল রৈখিক বা স্ট্রেট লাইন মোশন। 3 নাম্বার কন্ডিশন ছিল আমরা যে স্মরণটা ঘটাবো, ওই যে ববটাকে আমরা স্মরণ ঘটাইছিলাম, সেই স্মরণটা ত্বরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হবে। অর্থাৎ স্মরণ যেদিকে আমি ঘটাবো তার বিপরীতে সবসময় ত্বরণ কাজ করবে, অ্যান্ড ত্বরণটা স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। অ্যান্ড আমাদের লাস্ট কন্ডিশন ছিল ত্বরণটা সবসময় সাম্য অবস্থান অভিমুখী। অ্যান্ড এই ধরনের মোশন যদি মেনটেন করে তখন আমরা বলি সেটাকে সিম্পল হারমোনিক মোশন, রাইট? সো এখন আমরা আজকে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে স্মরণ, ত্বরণ, বেগ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো চলো, আমরা দেখি সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে লিখো। আমরা আজকে দেখব হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণ। ওকে, সো আজকে আমরা দেখব হচ্ছে সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণ, রাইট? সো আজকে আমরা সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে স্মরণ দেখব। সো ফার্স্ট অফ অল আমি যেহেতু এই জিনিসগুলো পেন্ডুলাম নিয়ে সলভ করবো, সো একটা পেন্ডুলাম আঁকা এখানে। সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা পেন্ডুলাম ড্র করতে হবে। সো দিস ইজ দ্য পেন্ডুলাম। ওকে, একটু সোজা করে আঁকাবা। ওকে, সো দেখো এটা হচ্ছে ধরো ও বিন্দু, এটা হচ্ছে কি সাম্যাবস্থা, রাইট? এটা হচ্ছে সাম্যাবস্থা। সো সাম্যাবস্থা থেকে আমি ধরো এখানে নিয়ে গেলাম পেন্ডুলামটাকে, সে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। সো সাম্যাবস্থা থেকে আমি যদি পেন্ডুলামটাকে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিই, এটা ধরো ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু। ওকে, সো সাম্যাবস্থা থেকে আমি পেন্ডুলামকে কোথায় নিয়ে গেলাম, এই যে এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। তাহলে এটার মোশনটা কী হবে, এটা এইভাবে দুলতে থাকবে, রাইট? এটা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে। সো এইদিকে এই যে এই লিমিটেড রেঞ্জের মধ্যে এখান থেকে ম্যাক্সিমাম এতটুকু গেল, আর এইদিকে কতটুকু যাবে, এদিকেও ম্যাক্সিমাম অতটুকুই যাবে, রাইট? এদিকেও ম্যাক্সিমাম অতটুকুই যাবে। সো এই যে এখানে আসবে, ধর সাপোজ এই যে এখানে আসলো, রাইট? সো একটু ইউনিফর্ম করে আঁকবা জিনিসটা।
ওকে ওকে, সো নাও অল সর্ট আউট। ওকে, সো এখন আশা করি ঠিক আছে। সো এভাবে এটা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে চলতে থাকবে। আচ্ছা, সো একটু দেখো, এটাই হচ্ছে আমার ব্যালেন্স পয়েন্ট বা সাম্য অবস্থা। ওকে, সো এই লিমিটেড রেঞ্জের মধ্যে দেখো একবার এদিকে যাবে, আবার এখানে আসবে, আবার এদিকে যাবে, আবার এখানে আসবে, এভাবে এটা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করে কি হতে থাকবে, দোল খেতে থাকবে। সো এখন হচ্ছে আমরা যদি এই জিনিসগুলোকে একটা ওয়েভের মাধ্যমে দেখাই, দেখো এই যে এখান থেকে এখানে যাচ্ছে, দেখো সাম্য অবস্থা থেকে কোথায় উঠতেছে, এতে উঠতেছে। আমি জাস্ট এই জিনিসটা একটু সবাই ফোকাস করো, একটু সবাই ফোকাস করো। দেখো ধরো ও বিন্দু থেকে এতে যাচ্ছে, রাইট, ও বিন্দু থেকে এতে যাচ্ছে। সো আমি ও বিন্দুকে যে কোনো একটা পয়েন্ট হিসেবে কনসিডার করে নিলাম। আমি ও বিন্দুটাকে যে কোনো একটা পয়েন্ট হিসেবে কনসিডার করি। ফার্স্ট অফ অল তুমি একটা অ্যাক্সিস আঁকতে পারো, একটা অক্ষ আঁকতে পারো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। ফার্স্ট অফ অল তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকতে পারো। সো আমি এই যে ও বিন্দুটাকে আমি এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম। ওকে, তো দেখো আমি ও বিন্দুটাকে এক্স অক্ষের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম। সো এখন দেখো কি হচ্ছে, ও বিন্দু থেকে কোথায় যাচ্ছে, ও থেকে হচ্ছে এতে যাচ্ছে, রাইট। সো এই যে এখান থেকে ও থেকে এতে যাওয়া যে কথা, এই যে একটা মিনিমাম কন্ডিশন থেকে ম্যাক্সিমাম কন্ডিশনে ওঠা কিন্তু একই কথা, ভালো করে বুঝো। ও থেকে এতে যাওয়া যে কথা, এই যে ও বি এখান থেকে এখানে ওঠা কিন্তু একই কথা। আবার কি হবে, ও থেকে এতে যাওয়ার পর আবার কি এ থেকে ওতে ফিরে আসবে না, তাহলে এ থেকে আবার কোথায় ফিরে আসবে, আবার মিনিমামে ফিরে আসবে। অর্থাৎ মিনিমাম থেকে প্রথমে ম্যাক্সিমাম, আমাদের স্টার্টিং হচ্ছে এখান থেকে, রাইট, আমাদের স্টার্টিং হচ্ছে এখান থেকে। সো এখান থেকে প্রথমে কোথায় গেল, ম্যাক্সিমামে গেল, আবার মিনিমামে ফিরে আসলো। সো মিনিমাম থেকে ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম থেকে মিনিমাম, আবার বিপরীত দিকে দেখো ও থেকে বিতে যাবে, তাহলে ও থেকে বিতে, এই যে বিপরীত দিকে আবার কি মিনিমাম থেকে ম্যাক্সিমাম, বিপরীত দিকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম থেকে কোথায় যাবে, আবার মিনিমামে ফিরে আসলে দেখো একটা ফুল অসিলেশন কিন্তু ফিল আপ হয়ে গেল। সো আমরা এই গতিপথটাকে, এই একবার গতিপথকে আমি একটা বৃত্তের মাধ্যমে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ঠিক আছে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, জাস্ট এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, আমি গতিপথ সরল রৈখিক বলেছি, গতিপথ, এই যে গতিপথ। অ্যান্ড এই যে এখানে বৃত্তাকার জিনিসটা দেখালাম, সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বৃত্তাকার গতিরও কিন্তু একটা সম্পর্ক আছে, এটা দেখাবো, প্যারা নেই। এটা এই লিমিটেড রেঞ্জের মাধ্যমে কিন্তু কি হচ্ছে, এই লিমিটেড রেঞ্জের মধ্যে কিন্তু কি দিচ্ছে, দোল দিচ্ছে। বাট এই দোলনটাকে যদি আমি পুরোটা অ্যানালাইসিস করে দেখতে পারতেছি, এটা একটা বৃত্ত ফিল আপ করছে, রাইট। সো আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারি সিম্পল হারমোনিক মোশনের সাথে সার্কুলার মোশনের একটা কি আছে, রিলেশন আছে। অ্যান্ড আমরা ওই জিনিসটাই দেখাবো তোমাদেরকে। সিম্পল হারমোনিক মোশনের সাথে আমাদের সার্কুলার মোশনের একটা কি আছে, রিলেশন আছে। ওকে, হ্যাঁ আবার বোঝাচ্ছি, তাহলে দেখো, ওকে আবার বোঝাচ্ছি। সো যাদের আটকে যাচ্ছে তাদের নেট প্রবলেম, দেখো ও থেকে এতে যাচ্ছে, আমি ও বিন্দুটা ধরে এখানে ধরে নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে কি স্টার্টিং, এখান থেকে ধরো যাত্রা শুরু হয়েছিল, স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, সাপোজ দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। সো ও থেকে এতে যাচ্ছে, তার মানে মিনিমাম থেকে কোথায় যাচ্ছে, মিনিমাম থেকে ম্যাক্সিমামে যাচ্ছে। সো দেখো মিনিমাম থেকে কোথায়, ম্যাক্সিমাম, মিনিমাম থেকে ম্যাক্সিমাম, রাইট। সো ও, এটা আমরা ও দিলাম, ও থেকে এতে যাচ্ছে। আবার দেখো এ থেকে কিন্তু আবার কোথায় ফিরে আসতেছে, ওতে ফিরে আসতেছে না। সো আবার এ থেকে কোথায় ফিরে আসবে, ওতে ফিরে আসবে। ওকে, এই লাইন পুরোটা ও কনসিডার করে নাও, বিকজ এক্স অক্ষের উপর প্রত্যেকটা পয়েন্ট। ওকে, সো এবার দেখো আবার ও থেকে বিপরীত দিকে কোথায় গেল, বিতে গেল। সো ও থেকে বিপরীত দিকে আবার কোথায় গেল, বিতে আসছে না। সো বিতে আসছে, আবার বি থেকে কোথায় গেছে, দেখো আবার বি থেকে ওতে ফিরে যাবে, এই যে বি থেকে আবার ওতে ফিরে গেল। সো একটা ফুল অসিলেশন কিন্তু এখানে ফিল আপ করছে। সো এই বস্তুটার একটা পূর্ণ অসিলেশন বা একটা পূর্ণ স্পন্দনকে যদি আমি একটা মোশনের সাহায্যে দেখাই, এটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার মোশন ফিল আপ করতেছে। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা জানাও, এখন ক্লিয়ার কিনা জানাও, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার কিনা জানাও। আশা করি এখন সবার ক্লিয়ার হওয়ার কথা। ওকে,
সো এখন আশা করি সবার ক্লিয়ার। সো এখন আমরা এখান থেকে সরলচলিত স্পন্দনের ক্ষেত্রে সরণ দেখব। সো এই পয়েন্টগুলো মুছে দাও, এই পয়েন্টগুলো আমি জাস্ট বোঝার জন্য দিছিলাম, সো দরকার নেই, এই কথাগুলো মুছে দাও। আচ্ছা, সো এখন চিন্তা করো আমাদের এই পয়েন্টটাও মুছে দাও। ধরো এটা হচ্ছে বৃত্তের কি সেন্টার, অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে ধরো এম। এখন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ধরো এ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? এ। সো এই ব্যাসার্ধটাও কত? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? এ। ওকে, এখন ধরো এম বিন্দু থেকে একটা বস্তু কণা, এম বিন্দু থেকে একটা বস্তু কণা ওমেগা কৌণিক বেগে এন বিন্দুতে আসলো। এম বিন্দু থেকে একটা বস্তু কণা ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে কোথায় আসছে? এন বিন্দুতে আসছে। তাহলে বলো তো কৌণিক সরণ কতটুকু হয়েছে? এম থেকে এন বিন্দুতে আসছে। কোন পথে আসছে? বৃত্তাকার পথে আসছে। সো দেখো এই যে থিটা পরিমাণ তার কৌণিক সরণ হলো না? ভালো করে বুঝো, এম বিন্দু থেকে একটা বস্তু কণা ওমেগা কৌণিক বেগে এন বিন্দুতে আসছে। সো কৌণিক সরণ হচ্ছে কত? থিটা। সো লিখো এম বিন্দু থেকে, মনে করি এম বিন্দু থেকে একটি বস্তু কণা ওমেগা কৌণিক বেগে এন বিন্দুতে আসলো। ওকে, সুতরাং কৌণিক সরণ কত? এক্ষেত্রে কৌণিক সরণ হচ্ছে থিটা। কৌণিক সরণ থিটা। যেহেতু একটা বস্তু বৃত্তাকার পথে চলতেছে, সো এক্ষেত্রে আমার সরণটা কি? কৌণিক সরণ। ওকে, সো এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে এখানে যাচ্ছে, সিম্পলি তুমি চিন্তা করো, এখানে তো ম্যাক্সিমাম পজিশনটা আমি ধরে নিছি। সো দেখো এই যে এম বিন্দু থেকে কোথায় যাচ্ছে? ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে এন বিন্দুতে যাচ্ছে। সো কৌণিক সরণ কতটুকু হয়েছে? থিটা। সো আমরা ও এন সমান কি বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারি না? আমরা ও এন সমান কি লিখতে পারি? ও এন সমান হচ্ছে এ। ও এন সমান আমরা লিখতে পারি হচ্ছে এ, বিকজ ও এন সমান এ সমান হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ, রাইট? সো আমরা এটা বৃত্তের ব্যাসার্ধ লিখে দিলাম। এবার তুমি সিম্পলি এন বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার রাখবা কিসের উপর? এটা ধরো ওপি, এটা হচ্ছে ধর এই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটা হচ্ছে পি। সো তুমি এন বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকো। এন বিন্দু থেকে তুমি একটা ওপি এর উপর একটা লম্ব আঁকো। এন বিন্দু থেকে ওপি এর উপর তুমি একটা লম্ব আঁকো। সো এন বিন্দু থেকে ওপি এর উপর তুমি ধরো এন কিউ লম্ব টানলা, রাইট? সো দেখো যা যা করতেছি একটু ভালোভাবে নোটিস করো। সো এন বিন্দু থেকে ওপি এর উপর এন কিউ লম্ব টানি। সো টানলাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এবার তুমি একটু একটা জিনিস ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো। একটা জিনিস তোমরা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো। বস্তুটা এম বিন্দু থেকে এন বিন্দুতে যেখানে আসছে, দেখো বস্তুটা যখন এম বিন্দু থেকে কোথায় আসছে? এন বিন্দুতে আসছে। যখন এম বিন্দু থেকে বস্তুটা এন বিন্দুতে আসছে, তখন তার কৌণিক সরণ হয়েছে থিটা। বাট আমি যদি চিন্তা করতাম বস্তুটা এখান থেকে এখানে আসছে, দেখো ও থেকে এতে আসছে, তখন তার কৌণিক সরণটা, তখন কি তার কৌণিক সরণ হতো নাকি রৈখিক সরণ হতো? তখন তার রৈখিক সরণ হতো। সো রৈখিক সরণটা আমি ধরে নিব হচ্ছে এক্স। ভালো করে বুঝো, এম বিন্দু থেকে এন বিন্দুতে যাওয়া যে কথা, ভালো করে একটা কথা বুঝো, এম বিন্দু থেকে বৃত্তাকার পথে এন বিন্দুতে যাওয়া যে কথা, ও বিন্দু থেকে স্ট্রেট লাইন পথে কিউ বিন্দুতে যাওয়া একই কথা। আবার বলতেছি, এম বিন্দু থেকে বৃত্তাকার পথে এন বিন্দুতে যাওয়া যে কথা, ও বিন্দু থেকে স্ট্রেট লাইন বা সরল রৈখিক পথে এ বিন্দুতে আসা কিন্তু একই কথা। দেখো এই যে এই জিনিসটাতে হাত দাও, এই জিনিসটাতে হাত দিয়ে জাস্ট উপরের দিকে উঠো, দেখো একই জায়গা, কিন্তু এরা একই জায়গাতে। সো বাট পার্থক্য কোথায়? এম থেকে এনে যাচ্ছে বৃত্তাকার পথে। সো বৃত্তাকার পথে সরণটা হচ্ছে কৌণিক সরণ থিটা। আর এখানে তোমার একই লাইন বরাবর প্যারালালি তুমি যদি নিচের দিকে নামো, তাহলে তুমি দেখতে পাবা এম থেকে এনে যাওয়া যে কথা, ও থেকে এতে যাওয়া একই কথা। সো এম থেকে থিটা কৌণিক সরণ পাস করে এন বিন্দুতে আসা যে কথা, ও বিন্দু থেকে এক্স পরিমাণ রৈখিক সরণ পাস করে এ বিন্দুতে আসা একই কথা। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও।
এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, ওকে, সবার ক্লিয়ার। সো এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো আমরা এখানে ও কিউ এন, আচ্ছা এবার আসো, এবার দেখো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কি হবে? থিটা হবে। ভালো করে দেখো, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও কি হবে? থিটা হবে, বিকজ একান্তর কোণ। আবার বলতেছি, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। কারণ কি? কারণ হচ্ছে একান্তর কোণ। তাহলে দেখো আমাদের ও কিউ এন কিন্তু একটা ত্রিভুজ হয়। সো দেখো ও কিউ এন কিন্তু একটা ত্রিভুজ। সো দেখো এখন ত্রিভুজ ও কিউ এন থেকে আমরা যদি সাইন থিটা সমান বের করি, সাইন থিটা সমান হচ্ছে আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ, রাইট? তো সাইন থিটা সমান আমরা সবাই জানি, সাইন থিটা সমান আমরা সবাই জানি লম্ব বাই অতিভুজ। এবার তুমি জাস্ট এই ত্রিভুজটার দিকে একটু ফোকাস করো, এই ত্রিভুজটার দিকে একটু ফোকাস করো, ও কিউ এন ত্রিভুজটার দিকে একটু ফোকাস করো। তুমি বলো ত্রিভুজ ও কিউ এন এর মধ্যে লম্বকে আর অতিভুজকে, ত্রিভুজ ও কিউ এন এর মধ্যে লম্বকে আর অতিভুজকে। এই জিনিসটা অনেকে ভুল করো, অনেকে চিনতে পারো না যে এই ত্রিভুজটার মধ্যে কোনটা লম্ব আর কোনটা অতিভুজ। তো তোমরা একটু জানাও এই যে ও কিউ এন ত্রিভুজের মধ্যে কে লম্ব কে অতিভুজ, এটা একটু জানাও। ওকে, লম্বকে আর অতিভুজকে। সো অনেকের মনে হতে পারে এই জিনিসটা হচ্ছে ভূমি, মানে দেখার আঙ্গিকে তোমাদের মনে হতে পারে এই জিনিসটা হচ্ছে ভূমি, এই জিনিসটা হচ্ছে লম্ব, এই জিনিসটা হচ্ছে অতিভুজ। বাট তোমাকে ত্রিভুজটা দেখতে হবে আর থিটাটা কোথায় আছে এটা দেখতে হবে। ইউ হ্যাভ টু সি দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড হোয়ার থিটা এক্সিস্ট। সো দেখো তোমার তুমি যদি থিটাটা দেখো, থিটাটা যদি দেখো, থিটা সবসময় কার কার মাঝে থাকে? দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, রাইট? এটা হচ্ছে 90 ডিগ্রি। সো থিটা সবসময়, থিটা অলওয়েজ লাইস বিটুইন বেস অ্যান্ড হাইপোটেনাস। থিটা সবসময় ভূমি আর অতিভুজের মধ্যে থাকে। সো এটা হচ্ছে ভূমি, সবচাইতে ছোটটা হচ্ছে ভূমি আর বড়টা হচ্ছে অতিভুজ, আর বিপরীতটা হচ্ছে কি? লম্ব। সো সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, আমাদের এখানে লম্ব হচ্ছে ও এ, আর আমাদের অতিভুজ হচ্ছে কে? অতিভুজ হচ্ছে ও এন। সো দেখো ও এ সমান কত? ও এ সমান হচ্ছে এক্স আর ও এন সমান হচ্ছে এ। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেয়ারফর এক্স ইকুয়াল হচ্ছে কত? এ সাইন থিটা। এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন থিটা। ইকুয়েশন নাম্বার 1 দাও। সো আবার আমরা কৌণিক বেগের সংজ্ঞা কি জানি? আবার আমরা কৌণিক বেগের সংজ্ঞা জানি, সময়ের সাথে রৈখিক কৌণিক সরণের পরিবর্তনটাই হচ্ছে কি? কৌণিক বেগ। সো আবার সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনই হলো কৌণিক বেগ। সো আমরা জানি ওমেগা সমান হচ্ছে কত? থিটা বাই টি। চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনটাই হচ্ছে কি? কৌণিক বেগ। সো এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল কত? ওমেগা টি। সো এই ভ্যালুটা যদি আমরা এখানের মধ্যে বসাই, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি। সো এই ইকুয়েশনটাই হচ্ছে সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে, এই ইকুয়েশনটাই হচ্ছে সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। এই সমীকরণটাই হচ্ছে সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো। সো এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি। সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এটাই হচ্ছে সরল চলিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, ওকে, এটা হচ্ছে ও কিউ, সরি, এটা হচ্ছে ও কিউ। এটা আমি এই যে এটা হচ্ছে পুরোটা বাইরে, এটা হচ্ছে ও কিউ, সরি, এটা খেয়াল করি নাই। ও কিউ সমান হচ্ছে এক্স।
ওকে, সো সাইন থিটা সমান হচ্ছে আচ্ছা, সো এখন এই ইকুয়েশনটাকে তুমি যদি মোর স্পেসিফিক করে দেখাতে চাও তাহলে তোমাকে লিখতে হবে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এই ডেলকে বলা হয় হচ্ছে দশা, এই ডেলকে বলা হয় দশা বা ফেস। তো দশা জিনিসটা কি, এই ডেলটাকে তুমি যদি ইকুয়েশনটাকে আরও মোর স্পেসিফিক করে লিখতে চাও তাহলে তোমার লিখতে হবে এক্স ইকুয়াল এস এন ওমেগা টি প্লাস ডেল। সো এই ডেলটা হচ্ছে দশা। ডেলটা কি, ডেলটা হচ্ছে দশা বা ফেস। ফেস মানে হচ্ছে যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থা। এই যে এই পুরো বস্তু কণাটা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করতেছে, সো যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থাটাই হচ্ছে কি ডেল বা দশা, রাইট? সো যে কোনো মুহূর্তের গতিসম্যক অবস্থা বলতে তুমি কি বুঝবা? যে কোনো মুহূর্তের গতিসম্যক অবস্থা বলতে বুঝবা ধরো এই বস্তু কণাটা সিম্পল হারমোনিক মোশনে এরকম সার্কুলার মোশন মেনটেন করে বৃত্তাকার পথে রোটেট করতেছে। এখন এই যে বৃত্তাকার পথে রোটেশনের যে কোনো একটা পয়েন্ট তোমাকে ধরে নিল হুট করে উইথ এ লিটল পিরিয়ড অফ টাইম, মানে সময়ের ব্যবধান যখন, মানে ইনস্ট্যান্টাস মানে তাৎক্ষণিক, যে কোনো একটা মুহূর্তে তোমাকে বলে দিল এই পয়েন্টে, ধরো এই যে ঘুরতেছে 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 হুট করে তোমাকে এই পয়েন্টটা ধরলো, এই পয়েন্টে ধরে বলে দিল এই পয়েন্টে বস্তু কণাটার বেগ কত, সরণ কত, ত্বরণ কত, এই জিনিসটা ডিটারমাইন করো। সো এইটাই হচ্ছে দশা বা ডেল, মানে বস্তু কণাটা কোন অবস্থানে আছে বা কোন অবস্থায় আছে, ওই অবস্থায় বস্তু কণাটার বেগ কত, ওই অবস্থায় বস্তু কণাটার সরণ কত, ওই অবস্থায় বস্তু কণাটার ত্বরণ কত। সো এই জিনিসগুলোই হচ্ছে দশা। ওকে, সো এটাই হচ্ছে সরলচলিত স্পন্দনের ক্ষেত্রে এটাই হচ্ছে সরলচলিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। এটাই হচ্ছে সরলচলিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। ওকে, এটাই হচ্ছে সরলছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওমেগা টি প্লাস ডেল এটা পুরোটাই হচ্ছে দশা। ওমেগা টি প্লাস ডেল পুরোটাই হচ্ছে দশা, পুরোটাই হচ্ছে দশা। ওমেগা টি প্লাস ডেল পুরোটাই দশা। তোমার কে বলছে ওমেগা টি দশা? ওমেগা টি প্লাস ডেল পুরোটাই দশা, মানে তোমার এই ডেলের মানটা জিরো, এই ডেলের মানটা হচ্ছে অ্যাকচুয়ালি কোণ, মানে তোমার কত ডিগ্রিতে আছে, পুরোটাই হচ্ছে দশা। ওকে, সো এই হচ্ছে অবস্থা। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা এই যে সরলচলিত স্পন্দনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? এখন যদি আমরা, আচ্ছা এখানে ওমেগা কি, ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। ওকে, এখানে আমাদের ওমেগা হচ্ছে কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। সো এক্স হচ্ছে এখানে সরণ, সো আমি লিখে দেই। ওকে দেখো, সো এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এখানে আমাদের এক্স হচ্ছে কি, সরণ, আর এ হচ্ছে আমাদের বিস্তার। সো বিস্তার কি আসবে, আস্তে আস্তে আসবে, এটা হচ্ছে বিস্তার। বিস্তার মানে হলো এই যে সাম্য অবস্থা, এই সাম্য অবস্থা থেকে কি সর্বোচ্চ অবস্থাটাই হচ্ছে কি বিস্তার। সাম্য অবস্থা থেকে আমাদের সর্বোচ্চ অবস্থাটাই হচ্ছে বিস্তার। আর ওমেগা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর টিটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়, টি হচ্ছে নির্দিষ্ট একটা সময়। ওকে, টি হচ্ছে নির্দিষ্ট একটা সময়। সো আশা করি সবাই বুঝতে পারছো। সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে একটু ডান লিখিও। ওকে, সো এই পুরো জিনিসটা ওমেগা টি প্লাস ডেল, ওমেগা টি প্লাস ডেল, নট অনলি ওমেগা টি প্লাস ডেল পুরো জিনিসটাই কিন্তু দশা, পুরো জিনিসটাই কিন্তু দশাকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে,
সো আশা করি বুঝতে পারছো। ওকে, সো এখন দেখো, সো এখন আমরা যদি x ইকুয়াল এস সাইন ওমেগা টি প্লাস ডেলকে যদি গ্রাফিক্যালি দেখাই, আমরা যদি x ইকুয়াল এস সাইন ওমেগা টি প্লাস ডেলকে যদি গ্রাফিক্যালি দেখাই, সো দেখো এটা কি হবে। সো এখানে ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি x ইকুয়াল এস সাইন ওমেগা টি। সো এটা একটা সাইন ওয়েভ। সো সাইন ওয়েভ কীভাবে হবে? সাইন ওয়েভ হয় মূলবিন্দুগামী। এটা হচ্ছে আমাদের সরণের কি গ্রাফ। সো এদিকে হচ্ছে আমাদের x অক্ষ বরাবর দিবা হচ্ছে সরণ, আর এদিকে y অক্ষ বরাবর হচ্ছে তোমার সরণ x, আর x অক্ষ বরাবর হচ্ছে t টাইম বা সময়, আর এটা হচ্ছে কি সরণ। ওকে, সো এইভাবে সাইন ওয়েভ মেনটেন করবে, রাইট। সো এটা হচ্ছে আমাদের সরণের হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো এখান থেকে দেখো বস্তুকণাটা যদি পি বিন্দু থেকে যাত্রা শুরু করে, ধরো বস্তুকণাটা পি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, অ্যান্ড পি বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা সার্কুলার পাথ অতিক্রম করে আবার পিতে ফিরে আসছে। সো যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে একটা পুরা অসিলেশন কমপ্লিট করে যদি আবার পিতে ফিরে আসে, তখন সেটাকে বলা হয় একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হলো। পি বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি আবার পি বিন্দুতে ফিরে আসে, সো এটাকে বলা হয় এটা একটা কৌণিক একটা ফুল অসিলেশন ফিল আপ করলো। সো একটা ফুল অসিলেশন ফিল আপ করতে যে টাইমটা লাগবে সেটাই হচ্ছে পিরিয়ডিক টাইম বা পর্যায়কাল। একটা ফুল অসিলেশন ফিল আপ করলে যে পি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার কোথায় ফিরে আসছে? পিতে ফিরে আসছে। সো পি থেকে যাত্রা শুরু করে যদি পিতে ফিরে আসে, অ্যান্ড পিতে ফিরে আসতে যে টাইমটা লাগবে এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক টাইম বা দোলনকাল। সো এখন কথা হচ্ছে দেখো, আমি যদি একটু গ্রাফটা আমরা গ্রাফটা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই পি থেকে ধরো এম এ গেল। সো পি ছিল আমাদের মিনিমাম পয়েন্ট। সো এই যে মিনিমাম পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, দেখো মিনিমাম পয়েন্ট থেকে কিন্তু যাত্রা শুরু করছে। মিনিমাম পয়েন্ট থেকে ধরো যাত্রা শুরু করছে, এই যে ধরো এটা হচ্ছে ও বিন্দু, ধরো মিনিমাম পয়েন্ট থেকে কোথায় উঠলো? মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমামে উঠলো, এম বিন্দুতে উঠলো। সো মিনিমাম থেকে কোথায় উঠলো? এই যে ম্যাক্সিমাম এখানে উঠলো, রাইট। সো একটু গ্রাফটা একটু ভালো করে দেখো, মিনিমাম পয়েন্ট থেকে কোথায় উঠলো? মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমামে উঠলো, আবার এম থেকে কোথায় নেমে আসলো? এখানে নেমে আসলো নিচে মিনিমাম পয়েন্টে। সো আবার দেখো, আবার ম্যাক্সিমাম থেকে কোথায় নেমে আসছে? মিনিমামে নেমে আসছে। সো আবার দেখো এই যে বিপরীত দিকে আবার মিনিমাম থেকে কোথায় যাচ্ছে? ম্যাক্সিমামে যাচ্ছে। সো দেখো আমরা বিপরীত দিকে মিনিমাম থেকে কোথায় যাচ্ছি? ম্যাক্সিমামে যাচ্ছি। ওকে, বিপরীত দিকে আমি কি করলাম? মিনিমাম থেকে কোথায় গেলাম? ম্যাক্সিমামে গেলাম, আবার ম্যাক্সিমাম থেকে আবার কোথায় ফিরে আসলাম? আগের অবস্থায়। সো আবার ম্যাক্সিমাম থেকে আবার কোথায় ফিরে আসলাম? আগের অবস্থানে ফিরে আসলাম। সো এখান থেকে যখন সে একটা ফুল অসিলেশন ফিল আপ করে এতটুকু যায়, ভালো করে দেখো, এই যে এখান থেকে যখন একটা ফুল অসিলেশন ফিল আপ করে যখন এতটুকু যায়, তখন বলা হয় একটা ফুল অসিলেশন সে ফিল আপ করছে। দেখো পি বিন্দু থেকে সমগ্র সার্কুলার পাথ অতিক্রম করে আবার পিতে ফিরে আসা যে কথা, এই যে ও বিন্দু থেকে এভাবে একটা ফুল ওয়েভ ফিল আপ করে এখানে আসা কিন্তু একই কথা। সো পি বিন্দু থেকে এটা পুরোটা ফিল আপ করে আবার পি বিন্দুতে আসতে যে টাইমটা লাগবে এটাকেই বলা হয় হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। সো এখান থেকে এতটুক পর্যন্ত আসলে একটা ফুল অসিলেশন ফিল আপ হয়, অ্যান্ড এতটুক পর্যন্ত আসতে যে টাইমটা লাগবে সেটাকে বলা হয় হচ্ছে টি বা দোলনকাল বা পর্যায়কাল। সো এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও? এতটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো? ওকে, এতটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এতটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। ক্লাসের বাইরে অপ্রাসঙ্গিক কথাবার্তা না বললেই ভালো, বিকজ এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? ওকে, সো ক্লিয়ার। দেখো তাহলে এটা যদি টি হয়, সো টিটা দেখো তো টোটাল কয়টা সেগমেন্ট ভাগ হয়ে আসলো? টিটা টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি টিটা টোটাল কয়টা সেগমেন্ট ভাগ হয়ে আসছে। দেখো এই যে পি থেকে একবার এমে উঠছে, সো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা সেগমেন্টে ভাগ হয়েছে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে মিনিমাম, মিনিমাম থেকে বিপরীত দিকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে আবার কি মিনিমাম। সো টোটাল কয়টা সেগমেন্ট? চারটা সেগমেন্ট। এই জিনিসটা যদি আমি এখানে দেখাই তাহলে দেখতে পাবা এই যে ও বিন্দু থেকে কোথায়?
এ বিন্দুতে, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম থেকে আবার মিনিমাম, আবার মিনিমাম থেকে বিপরীত দিকে ম্যাক্সিমাম, আবার বিপরীত দিকে ম্যাক্সিমাম থেকে আবার মিনিমাম। যখন ও বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা ফুল অসিলেশন ফিল আপ করে আবার ও বিন্দুতে ফিরে আসবে। ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো এইদিকে আর এইদিকে, ও বিন্দু থেকে যাত্রা শুরু করলো বাম দিকে আর ডান দিকে, টোটাল একটা অসিলেশন ফিল আপ করে আবার ও বিন্দুতে ফিরে আসলো। 4টা সেগমেন্টে ভাগ হয়েছে, এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে আবার 2টা, এখান থেকে এখানে 3টা, এখান থেকে আবার এখানে 4টা। সো একটা ফুল অসিলেশন ফিল আপ করে কিন্তু আবার ওতে ফিরে আসছে। সো টোটাল কয়টা সেগমেন্ট এখানে? 4টা সেগমেন্ট। টোটাল আমাদের দোলনকালটা কয়টা সেগমেন্ট পর একটা ফুল অসিলেশন ফিল আপ হয়েছে? 4টা সেগমেন্ট পর। সো দেখো এই যে একটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে মিনিমাম, মিনিমাম থেকে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম থেকে মিনিমাম। সো টোটাল 4টা সেগমেন্টে একটা পিরিয়ডিক টাইম ফিল আপ হয়েছে। সো এটা যদি টি হয়, আমরা প্রত্যেকটা সেগমেন্টকে চাইলে লিখতে পারি, এটা এই সেগমেন্টটা হচ্ছে টি এর 4/1 সো এটা হচ্ছে টি/4, আর এটা হচ্ছে টি এর হাফ, সো এটা হচ্ছে টি/2, আর এটা হচ্ছে 3t/4, টি এর 4/3 ওকে। সো একটু একটু ক্লিয়ার করে লিখি, এটা হচ্ছে কত? 3t/4। So this is the graphical representation of displacement at simple harmonic motion. So আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো। আশা করি সবাই বুঝতে পারছো। মাঝে মধ্যে আটকে যায় না তো, আমার এখানে আরেকটা ডিভাইসে ক্লাস চলতেছে, আমি তো একদম ফ্লুয়েন্টলি চলতেছে দেখতে পাচ্ছি। যাদের আটকাচ্ছে তাদের হয়তো নেট প্রবলেম। ওকে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো এই হচ্ছে সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে হচ্ছে তোমার কি, সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে হচ্ছে সরণ। সো এখন আমরা হচ্ছে সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে বেগের রাশিমালাটা একটু দেখি। এখন আমরা সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে বেগের রাশিমালাটা একটু দেখব। ওকে, সো এখন দেখো সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে বেগের রাশিমালা। আচ্ছা, এটা ছিল ও বিন্দু। ওকে, সো দেখো এখন লিখো সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে বেগ। এখন আমরা দেখব হচ্ছে সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে বেগ। সো আমরা জানছি একটু আগে x ইকুয়াল হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে সরলচ্ছুদিত স্পন্দনের ক্ষেত্রে সরণ। সো এখন আমরা বেগটা দেখব। সো আমরা সবাই জানি সময়ের সাথে সরণের পরিবর্তনটাই হচ্ছে কি বেগ। সো লিখো, আমরা জানি v ইকুয়াল dx/dt, বিকজ সময়ের সাথে সরণের পরিবর্তন। সো বেগ হচ্ছে সরণের টাইম ডেরিভেটিভ, এভাবে বলতে পারো বেগ সরণের টাইম ডেরিভেটিভ। মানে তুমি সরণকে যদি টাইমে ডিরাইভ করো, টাইম রেসপেক্টে ডিরাইভ করো, তুমি যদি সরণকে টাইম রেসপেক্টে ডিরাইভ করো তাহলেই কি পাবা? তাহলেই তুমি বেগ পাবা। সো এখানে লিখে রাখতে পারো বেগ সরণের টাইম ডেরিভেটিভ। বেগ হচ্ছে সরণের টাইম ডেরিভেটিভ, মানে হলো তুমি সরণকে যদি টাইম রেসপেক্টে ডিরাইভ করো, মানে সময়ের সাপেক্ষে যদি তুমি সরণকে ডিরাইভ করো, মানে ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি কি পাবা? বেগ পাবা। ওকে, সো এখন দেখো v ইকুয়াল ddt অফ x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে a sin ওমেগা টি প্লাস ডেল, a sin ওমেগা টি প্লাস ডেল। সো এখন দেখো এখন আমরা একটু ডিফারেন্সিয়েট করি। সো এখানে আমরা যদি এটা বাইরে নিয়ে আসি, ডিডিটি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো দেখো এখানে কি আসবে? কস ওমেগা টি প্লাস ডেল। সো টি এর জায়গায় ওমেগা টি প্লাস ডেলটা পুরোটা একটা অতিরিক্ত জিনিস, এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি কি পাবা? এখানে হচ্ছে ওমেগা পাবা। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। ভি ইকুয়াল হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। এই ডিফারেন্সিয়েশনটা কারা কারা বুঝতে পারো নাই ওইটা আমাকে জানাও। কারা কারা বুঝতে পারছো আর কারা কারা বুঝতে পারো নাই এই ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই বুঝতে পারার কথা। সো ডিফারেন্সিয়েশনটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ডিফারেন্সিয়েশনটা সবার ক্লিয়ার কিনা, নাকি ভেঙে ভেঙে দেখাতে হবে? ডিফারেন্সিয়েশনটা আপনাদের সবার ক্লিয়ার কিনা নাকি ভেঙে ভেঙে দেখাতে হবে একটু জানান। ওকে,
ডিফারেন্সিয়েশন কি সবার ক্লিয়ার নাকি ভেঙে ভেঙে দেখাতে হবে? সো যাদের যাদের ভেঙে ভেঙে দেখাতে হবে তাদের ম্যাথের অবস্থা আমি কিছুটা হইলেও আন্দাজ করতে পারি। মোস্ট অফ দ্য পিপল আর ইউ ওকে ক্লিয়ার, তোমরা মোটামুটি সবার ক্লিয়ার। সো ওকে, এখন দেখো, এখন এই যে এই ইকুয়েশনটা দিয়ে আমরা বেগকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। সো লিখে রাখো, এই ইকুয়েশন দিয়ে বেগকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা এই ইকুয়েশনটা দিয়ে কি করতে পারি, বেগকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। বাট আমরা ম্যাথ করার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু লাগবে, রাইট? সো আমরা চলো ম্যাথমেটিক্যাল ভ্যালুটা বের করি। সো এখন দেখো ভি ইকুয়াল হচ্ছে এ ওমেগা। সো কস ওমেগা টি সমান আমরা চাইলে লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। ওকে, সো এই যে উপরে একটা ইকুয়েশন লিখলাম, এই উপরের ইকুয়েশনটার দিকে একটু তাকাও। এখান থেকে আমরা চাইলে সাইন ওমেগা টি প্লাস ডেলের একটা ভ্যালু বের করতে পারি। সাইন ওমেগা টি প্লাস ডেল মানে হচ্ছে এক্স বাই এ, রাইট? সো এখান থেকে আমরা চাইলে এটা বসা দিতে পারি। সো এ ওমেগা √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সমান কত? দেখো সাইন ওমেগা টি প্লাস ডেল সমান হচ্ছে এক্স বাই এ, রাইট? সো দেখো কোত্থেকে আসছে, এটা আসছে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল থেকে। এই যে এখান থেকে আসছে এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এখান থেকে আসে সাইন ওমেগা টি প্লাস ডেল সমান হচ্ছে এক্স বাই এ। সো আমরা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সমান লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? সো আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। ওকে, সো এখন তাহলে দেখো ভি সমান এ ওমেগা √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। সো এখান থেকে দেখা যায়, দেখো ভি সমান এ ওমেগা √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ। সো এ কাটে। সো দেয়ারফর আমাদের ভি ইকুয়াল আসে ওমেগা √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওমেগা √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ ভেলোসিটি ডিউরিং সিম্পল হারমোনিক মোশন। সো এটাই হচ্ছে দ্য ইকুয়েশন অফ ভেলোসিটি ইন সিম্পল হারমোনিক মোশন। ওকে, সো এটি সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে সরণের সমীকরণ। সরণ না, বেগের সমীকরণ। সবার ক্লিয়ার কিনা জানাও, একটু জানাও। ওকে, সবার ক্লিয়ার কিনা জানাও। সবার ক্লিয়ার কিনা জানাও। এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগের সমীকরণ। ওকে, সিম্পল হিসাব, তুমি সরণের সমীকরণ জানো, এক্স ইকুয়াল হচ্ছে এস এন ওমেগা টি প্লাস ডেল। সো আমরা সবাই জানি সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। সো ভি ইকুয়াল ডিডিটি অফ এক্স, মানে তুমি সরণকে যদি টাইম রেসপেক্টে ডিরাইভ করো, মানে উইথ রেসপেক্ট টু টাইম তুমি যদি সরণকে ডিরাইভ করো, অর্থাৎ সরণকে সোজা বাংলা ভাষায় বললে, সরণকে যদি তুমি সময়ের সাপেক্ষে ডিরাইভ করলে বা ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা? বেগ পাবা। সো দেখো ভি ইকুয়াল ডিএক্স বাই ডিটি। সো এক্স এর ভ্যালু বসালাম। সো এ সাইন ওমেগা টি প্লাস ডেলকে ডিরাইভ করলে হয় এ কস ওমেগা টি প্লাস ডেল ইন্টু ওমেগা। সো আলটিমেটলি এটাকে আমি যদি সাজাই লিখি তাহলে হয় এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কস ওমেগা টি প্লাস ডেল সমান আমরা লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। সো আমরা সবাই জানি এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এখান থেকে আমরা সাইন ওমেগা টি প্লাস ডেল সমান লিখতে পারি এক্স বাই এ। সো এখানে যেহেতু স্কোয়ার আছে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, সো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সো এখান থেকে দেখো এ ওমেগা সমান √, এই যে ক্যালকুলেশন করে কাটাছিড়া করে এটাই ভি ইকুয়াল ওমেগা √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বেগের ইকুয়েশন। ওকে, এখন আশা করি সবার ক্লিয়ার।
এখন সবার ক্লিয়ার? ওকে, গুড। সো এখন আমরা দেখব হচ্ছে দুইটা স্পেশাল কেস দেখব, এখন আমরা হচ্ছে দেখব। ওকে, সো এখন আসো আমি এগুলো মুছে দেই। সো এগুলো আশা করি তোমাদের লেখা শেষ। সো মুছে দেই, সব কিছু মুছে দেই। সো আমরা বেগের ইকুয়েশনটা কি পাইলাম? আমরা বেগের ইকুয়েশনটা পাইলাম ভি সমান হচ্ছে কত? ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এখন আসো কেস ওয়ান, আরেকটা হচ্ছে আমার কেস টু। সো আমি দুইটা কেস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কেস ওয়ান, একটা হচ্ছে কেস টু। আচ্ছা, সো এখন দেখো আমাদের এখানে ভি হচ্ছে বেগ, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক, আমাদের এই হচ্ছে বিস্তার, আর এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে নির্দিষ্ট সময় পর সরণ। সো এখন লেখো কেস ওয়ানের মধ্যে আমরা যদি এক্স ইকুয়াল এ নিই, এক্স ইকুয়াল এ, এইটা কি? এইটা হচ্ছে বিস্তার বা অ্যামপ্লিটিউড, অর্থাৎ সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ অবস্থা। ওকে, সর্বোচ্চ রৈখিক সরণটাই হচ্ছে বিস্তার। সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ রৈখিক সরণটাই হচ্ছে বিস্তার। সো এখানে দেখো, এখানে এক্স এর বিভিন্ন ভ্যালু হতে পারে। আমি যদি রৈখিক সরণ বা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট চিন্তা করি, তাহলে আমাদের এখানে এক্স এর বিভিন্ন ভ্যালু হতে পারে, রাইট? সো আমি এই যে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু এতটুকু, বিকজ ম্যাক্সিমাম ববটা ম্যাক্সিমাম কিন্তু এতটুকুই আসবে, রাইট? সো ববটা ম্যাক্সিমাম কতটুকু আসবে? এতটুকু আসবে। সো এতটুকু যদি আসে, আমাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত? এতটুকু। সো আমাদের সাম্যাবস্থা থেকে ম্যাক্সিমাম যেটা ডিসপ্লেসমেন্ট, ওটাকেই বলা হচ্ছে তোমার বিস্তার। ওকে, সো এখানে এক্স এর ভ্যালু যদি এ হয়, তার মানে হচ্ছে এটা বিস্তারের প্রান্ত বিন্দুতে আছে, রাইট? সো এক্স ইকুয়াল এ হলে, অর্থাৎ ববটি বিস্তারের প্রান্ত বিন্দুতে থাকলে, বিস্তারের কোথায়? প্রান্ত বিন্দুতে থাকলে, তখন আমরা লিখতে পারি ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু এ স্কোয়ার। সো কত আসবে? 0 আসবে। সো দেয়ারফর ভি মিনিমাম হচ্ছে কত? 0। এটাই হচ্ছে আমাদের ভি এর মিনিমাম ভ্যালু। তো যখন আমরা ববটাকে কোথায় নিয়ে যাব? বিস্তারের প্রান্ত বিন্দুতে নিয়ে যাব। এটা হচ্ছে সাম্য অবস্থা, আর এটা হচ্ছে কি? সর্বোচ্চ অবস্থা। এটা হচ্ছে বিস্তারের প্রান্ত বিন্দু বা সর্বোচ্চ অবস্থা, লিখে রাখতে পারো। এটা হচ্ছে বিস্তারের প্রান্তবিন্দু বা সর্বোচ্চ অবস্থা। সো দেখতে পাচ্ছি যখন আমাদের এক্স এর ভ্যালু এ, তখন আমাদের বেগের ভ্যালু হচ্ছে মিনিমাম, বেগের মিনিমাম ভ্যালু হচ্ছে 0। সো এখানে আমাদের ভি কত? এখানে আমাদের ভি হচ্ছে 0। সো এটা খুবই সিম্পল হিসাব। তুমি সিম্পলি যদি তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করো, ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পর এটার ভেলোসিটি 0 হবে অ্যান্ড এটা আবার ব্যাক করবে। সো এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। এখান থেকে আমি একটা সার্টেন ভেলোসিটিতে, ধরো অনেক বেশি ভেলোসিটিতে তুমি এই পাশে পাঠাইছো, এটা এই পাশ থেকে হাইয়েস্ট ম্যাক্সিমাম এতটুকু উঠে এটার বেগ 0 হয়ে যায়, আবার এটা ব্যাক করে কার দিকে? সামনের দিকে ব্যাক করে। সো এই হচ্ছে অবস্থা। বিস্তারের প্রান্ত বিন্দুতে আমাদের ব্যাগের ভ্যালু হয় 0। সো এটা কেমনে আসলো আমরা ম্যাথমেটিক্যালি দেখালাম। সো এই হচ্ছে অবস্থা, অর্থাৎ বিস্তারের প্রান্ত বিন্দুতে বেগ 0, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে বেগ সর্বনিম্ন। ওকে, সর্বনিম্ন অর্থাৎ 0। সর্বোচ্চ অবস্থানে বেগ সর্বনিম্ন অর্থাৎ কত? 0 বা 0। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন আমরা যদি কেস 2 দেখি, আমরা যদি এক্স এর ভ্যালু 0 নিই, এক্স এর ভ্যালু 0 মানে হচ্ছে এখানে সাম্য অবস্থায়। তো সাম্য অবস্থায় আমাদের এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 0, বিকজ আমাদের এখানে সরণটা হয় কত? 0। মানে সাম্য অবস্থা মানে হচ্ছে কত? সরণটা 0। সো এই যে সাম্য অবস্থা থেকে তুমি বিস্তারের প্রান্ত বিন্দুতে নিয়ে গেছিলা, আবার যখন এটা সামনের দিকে ব্যাক করবে, তখন নিশ্চয়ই তার মধ্যে একটা ভেলোসিটি থাকবে, অ্যান্ড ওই ভেলোসিটিটা কত হয় এটাই আমরা এখন মাপতেছি। ভালো করে কথাটা বুঝিও। তুমি একদম কোথায় সাম্য অবস্থান থেকে একটা ভেলোসিটি দিয়ে এই ববটাকে তুমি ধরো এদিকে টোকা মারছো, একটা টোকা মারার ফলে এটা ম্যাক্সিমাম একটা ভেলোসিটি নিয়ে উপরে উঠছে, অ্যান্ড উপরে উঠতে আস্তে আস্তে তার গতিশক্তিটা ক্ষয় হয়েছে, অ্যান্ড সমস্ত গতিশক্তি এখানে ক্ষয় হয়ে গিয়ে এটার বেগটাকে কি বানিয়ে দিছে? 0 বানিয়ে দিছে। সো ম্যাক্সিমাম পজিশনে ওঠার পর
যখন এটার ভেলোসিটি 0 হয়ে যাবে তখন এটা আবার কোন দিকে ব্যাক করবে, সামনের দিকে ব্যাক করবে। এটা খুবই স্বাভাবিক, যেদিকে ঘটাবার স্মরণ তার বিপরীতে ব্যাক করবে। ওকে, সো এখন দেখো কোন দিকে ব্যাক করতেছে, সামনের দিকে। সো সামনের দিকে ব্যাক করলে এটা আবার ব্যাক করে করে কোথায় আসবে, সামনের দিকে আসবে না। সো আবার ব্যাক করে শুরুতে যখন যাচ্ছিল তখন না, যখন সর্বোচ্চ অবস্থা থেকে আবার সামনের দিকে ব্যাক করতেছে তখন কিন্তু সে এই যে সাম্যতা আসলে তার একটা অবশ্যই কী থাকবে, ভেলোসিটি থাকবে। অ্যান্ড এটা আমরা সবাই জানি এই ভেলোসিটিটা কখনো 0 হবে না, রাইট? সো এই ভেলোসিটিটা কত, তো দেখো x = 0 অর্থাৎ সাম্য অবস্থায় v = কত হবে, ω√a² - 0²। সো দেয়ারফর v = হচ্ছে ω × কত, a²। সো এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেলোসিটি, vmax = হচ্ছে ω_a। সো এখানে আমাদের সাম্য অবস্থানের মধ্যে বেগের মানটাই হচ্ছে সর্বোচ্চ, সাম্য অবস্থানে আমাদের বেগের মানটা হচ্ছে সর্বোচ্চ। অ্যান্ড এই সর্বোচ্চ ভ্যালু হচ্ছে কি vmax = ω_a। অ্যান্ড এটাকে বলা হয়, এই যে ω_a কে বলা হয় বেগের কি ম্যাক্সিমাম ভ্যালু, ω_a কে বলা হয় হচ্ছে বেগের ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ সাম্য অবস্থায় বেগ সর্বোচ্চ, অর্থাৎ সাম্য অবস্থায় বেগ সর্বোচ্চ। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানান, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানান। ওকে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, সবার ক্লিয়ার। সো এখন যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, সো আমরা বেগের যেটা গ্রাফিক্যাল ভ্যালু এটা কত পাইছিলাম, আমরা বেগের একটা গ্রাফিক্যাল ভ্যালু পাইছিলাম, মনে পড়ে কিনা দেখো, v = aω cos ωt + del। আমরা v এর একটা গ্রাফিক্যাল ভ্যালু পাইছিলাম, v = aω cos ωt + del। সো এখন আমাকে বলো এটা কোন ধরনের গ্রাফ মেনটেন করবে, এটা কস গ্রাফ মেনটেন করবে। সো আমরা যদি গ্রাফটা একটু দেখি, গ্রাফটা দেখি, বেগের গ্রাফটা যদি একটু দেখি, বেগের গ্রাফ। সো বেগের গ্রাফটা কেমন হবে দেখো। সো একটু বলো কস গ্রাফ কোনখান থেকে শুরু হয়, তোমরা একটু বলো আমাকে, কে কে পারবা, কস গ্রাফ কোনখান থেকে শুরু হয় আমাকে জানাও, কস গ্রাফ কোনখান থেকে শুরু হয় জানাও। ঠিক আছে, কস গ্রাফ কোনখান থেকে শুরু হয় এই জিনিসটা একটু জানাও। ওকে, ম্যাক্সিমাম থেকে, রাইট, গুড, ম্যাক্সিমাম থেকে শুরু হয়। সো আমরা যদি এখন গ্রাফটা যদি আমরা আঁকাই তাহলে গ্রাফটা কেমন হবে দেখো, ম্যাক্সিমাম থেকে শুরু হবে। সো কস গ্রাফটা শুরু হবে সবসময় ম্যাক্সিমাম থেকে, ম্যাক্সিমাম পজিশন থেকে। সো কস গ্রাফটা যদি ম্যাক্সিমাম পজিশন থেকে শুরু হয়, ধরো এখান থেকে শুরু হইলো, সো এইভাবে চলতে থাকবে, এই যে এভাবে চলতে থাকবে। সো এইদিকে হচ্ছে আমাদের বেগ আর এইদিকে হচ্ছে আমাদের টাইম। ওকে, আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কত, বেগ। ওকে, সো দেখো এটা হচ্ছে টাইম টি, সময়, আর এখানে হচ্ছে কি বেগ ভি। ওকে, বেগ। সো এখন দেখো আমাদের কয়টা সেগমেন্ট তাহলে পাড়ি দিলে একটা পিরিয়ডিক টাইম ফিল আপ হয়, 4টা। সো দেখো এই যে একটা সেগমেন্ট তুমি ভাগ করে নাও, 2টা সেগমেন্ট, 3টা সেগমেন্ট, টোটাল 4টা সেগমেন্ট। সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত, এটা হচ্ছে t/4, এটা হচ্ছে কত, এটা হচ্ছে t/2, এটা হচ্ছে 3t/4, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে t। সো দিস ইজ দ্য গ্রাফ অফ ভেলোসিটি। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আশা করি সবার ক্লিয়ার। সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি একটা জিনিস দেখাই তোমাদের। সো দেখো আমাদের সাম্য অবস্থায় বেগটা কি ম্যাক্সিমাম, সাম্য অবস্থায় আমাদের ভি ম্যাক্সিমাম,
বেগ ম্যাক্সিমাম, অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে কত, ভি ম্যাক্স ইকুয়াল কত, ওমেগা এ, ভি ম্যাক্স ইকুয়াল কত, ওমেগা এ, অ্যান্ড এখানে আমাদের সরণটা হচ্ছে ম্যাক্সিমাম, এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল হচ্ছে এ, সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ, এই যে এতটুকু। ওকে, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, হ্যাঁ। ওকে ওকে, সবাই আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা একটা মজার জিনিস দেখি, আমরা এখন একটা মজার জিনিস দেখব, ঠিক আছে? সো দেখো, ভাইয়া এই টপিকসগুলোর মধ্যে ম্যাথ করান। হ্যাঁ, ম্যাথ তো অবশ্যই করাবো, কেন কাজ ক্ষমতা শক্তি থেকে পরিচয় হয় নাই, হও নাই আমার সাথে যে কতগুলো ম্যাথ করাই। ওকে, ম্যাথ বাদ যাবে না, ম্যাথ করানো হবে, ম্যাথ করানো হবে। কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়লেই বুঝতে পারবা ওইখানে কতগুলো ম্যাথ করাইছি, ম্যাথ করাই একদম ঠাসা ঠাসা ম্যাথ করাইছি। সো ম্যাথ নিয়ে প্যারা নিও না, ম্যাথ অনেকগুলোই হবে। আগে কনসেপ্টগুলো বুঝো, এরপর হচ্ছে ম্যাথ। ওকে, আগে কনসেপ্টগুলো বুঝো, ঠিক আছে? সো এখন দেখো আমি দুইটা জিনিস দেখাচ্ছি জাস্ট। ওকে, সো দেখো আমরা একটা গ্রাফ আঁকতেছি সরণের, আমরা একটা গ্রাফ আঁকলাম সরণের, এদিকে হচ্ছে সরণ, ওকে, এদিকে হচ্ছে সরণ। আরেকটা গ্রাফ আঁকলাম হচ্ছে আমরা বেগের। সো দেখো আরেকটা গ্রাফ আঁকলাম হচ্ছে আমরা বেগের। সো দেখো, রাইট? সো আরেকটা গ্রাফ আমরা আঁকলাম হচ্ছে বেগের। সো জিনিসটা একটু ঠিক করে আঁকাই, একটু ওয়েট, একটু ঠিক করে আঁকাই, হ্যাঁ। তো একটু ভালো করে দেখো, আমরা একটু কাছাকাছি আঁকাই, কাছাকাছি আঁকালে জিনিসটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে বেগ। সো ধরো এখান থেকে স্টার্ট হয়েছিল এটা, ওকে। সো এই জিনিসটা একটু দেখো, আমাদের এই এই কার্ভটা হচ্ছে, এই কার্ভটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, আর এই কার্ভটা হচ্ছে আমাদের ভি ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, রাইট? সো এখন দেখো একটু ভালো করে বুঝিও, দেখো আমাদের এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদের সরণের মানটা জিরো। সো দেখো এই যে কার্ভটা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবে, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে কত t/4, t/2, এটা হচ্ছে কত 3t/4, এটা হচ্ছে কত t। সো এইভাবে যেতে থাকবে, এটা জিরো, এটা হচ্ছে কত t/4, এটা হচ্ছে কত t/2, সো এটা হচ্ছে কত 3t/4, অ্যান্ড এটা হচ্ছে কত t। সো একটু একটু অ্যানালাইসিস করলে দেখতে পাবা এই দুইটা গ্রাফ একটু তোমরা অ্যানালাইসিস করো, এই দুইটা গ্রাফ একটু অ্যানালাইসিস করো। গ্রাফ বুঝি না, গ্রাফ এখনই বুঝতে পারবা, একটু দেখো। গ্রাফ তো আমি দুইটা গ্রাফ আলাদা আলাদাভাবে আমরা ক্যারেক্টারিস্টিকগুলো পড়ার সময় দেখাইছিলাম তোমাদেরকে, গ্রাফগুলো আমরা আলাদা আলাদাভাবে ক্যারেক্টারিস্টিকগুলো পড়ানোর সময় দেখাইছিলাম। সো এখন একটু সবাই কনসেন্ট্রেট করো। ওকে, সো দেখো যখন আমাদের সরণের ভ্যালু জিরো ছিল, এই যে এই দুইটা গ্রাফ একটু দেখো, যখন আমাদের সরণের ভ্যালুটা জিরো তখন আমাদের বেগটা শুরু হয়েছে কোত্থেকে, ম্যাক্সিমাম পয়েন্ট থেকে। সো সরণের ভ্যালু কোথায় জিরো, সাম্যাবস্থায়, অ্যান্ড ওই সাম্যাবস্থায় আমাদের বেগের ভ্যালুটা কত, ম্যাক্সিমাম। সো গ্রাফও একই কথাই বলে, দেখো আমাদের সরণের ভ্যালু যখন জিরো, বেগের ভ্যালু তখন কত, ম্যাক্সিমাম। ভালো করে বুঝো, যখন আমাদের সরণের ভ্যালু জিরো ছিল তখন আমাদের বেগের ভ্যালু ম্যাক্সিমাম, এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখছিলাম। অ্যান্ড অলসো গ্রাফও কিন্তু আমাদের, এই জিনিসটা খুবই মজার, গ্রাফও কিন্তু আমাদের একই কথাটাই বলতেছে। দেখো যখন আমাদের সরণ জিরো, মানে যখন এটা সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছিল,
তখন আমাদের বেগের ভ্যালুটা হচ্ছে কত, ম্যাক্সিমাম। সো দেখো এই যে ব্যাগ কিন্তু ম্যাক্সিমাম পজিশন, ব্যাগের ম্যাক্সিমাম ভ্যালু, স্মরণের ভ্যালু যখন 0। তো আবার দেখো স্মরণের ভ্যালু যখন ম্যাক্সিমামে চলে গেছে, স্মরণের ভ্যালু যখন দেখো ম্যাক্সিমামে চলে গেল, দেখো স্মরণের ভ্যালু যখন ম্যাক্সিমামে চলে গেল তখন বেগ কোথায় নেমে আসলো, দেখো 0তে নেমে আসলো। ওকে, দেখতে পাচ্ছ স্মরণের ভ্যালু যখন ম্যাক্সিমামে চলে গেছে বেগ তখন কোথায় নেমে আসছে, মিনিমামে নেমে আসছে। আবার দেখো স্মরণের ভ্যালু আবার কোথায়, আবার 0তে নেমে আসছে না, তখন আমাদের ভ্যালুসিটির অবস্থা দেখো ম্যাক্সিমামে চলে গেছে। স্মরণের ভ্যালু যখন ম্যাক্সিমাম থেকে আবার মিনিমামে নেমে আসছে, মানে সাম্যাবস্থায় নেমে আসছে, আবার আমাদের বেগের ভ্যালুটা বিপরীত দিকে কোথায় চলে গেছে, ম্যাক্সিমামে চলে গেছে। আবার দেখো স্মরণের ভ্যালুটা যখন 0 থেকে আবার ম্যাক্সিমামে গেল, বেগের ভ্যালুটা আবার ম্যাক্সিমাম থেকে কোথায় নেমে আসলো, 0তে নেমে আসলো। সো প্রত্যেকটা পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি যখন আমাদের বেগটা ম্যাক্সিমাম, যখন আমাদের স্মরণটা মিনিমাম তখন আমাদের বেগটা ম্যাক্সিমাম, যখন আমাদের স্মরণটা ম্যাক্সিমাম তখন আমাদের বেগটা মিনিমাম, যখন আমাদের স্মরণ মিনিমাম বেগ তখন ম্যাক্সিমাম, যখন আমাদের স্মরণ তোমার ম্যাক্সিমাম বেগ তখন আবার মিনিমাম। এইভাবেই পুরো কার্ভটা মেনটেন করবে। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা। সিম্পল ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজও যা বলতেছিল এই জিনিসটাও যা বলতেছিল, গ্রাফও কিন্তু একই কথাটাই বলতেছে। সবার ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এই জিনিসটা সবার বুঝতে পারছো কিনা দেখো প্রত্যেকটা পয়েন্টে। আমাদের স্মরণ যখন 0 ব্যাক তখন ম্যাক্সিমাম, 0 থেকে ম্যাক্সিমামে গেছে ব্যাক মিনিমামে নেমে গেছে, ম্যাক্সিমাম থেকে আবার মিনিমামে নামছে স্মরণ, ব্যাক তখন মিনিমাম থেকে ম্যাক্সিমামে উঠছে। সো এইভাবেই কি হতে থাকবে, এভাবেই চলতে থাকবে। সো বুঝতে পারতেছি কিন্তু আঁকতে পারতেছি না, প্যারা নেই, তুমি বাসার মধ্যে 3-4 বার প্র্যাকটিস করো, 3-4 বার প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারো, ইজিলি আঁকতে পারবা। ওকে, সো প্যারা নিও না, ইজিলি আঁকতে পারবা, কোনো ব্যাপার না এগুলো। সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে সরল ছলিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ। সো আমি এই জিনিসটা মুছলাম না, হ্যাঁ আমি এই জিনিসটা রেখে দিলাম, যে কোনো একটা কারণে রেখে দিলাম। সো এখন লিখো সরল ছলিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ। ওকে, এখন আমরা দেখব হচ্ছে সরল ছলিত স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ। এখন আমরা দেখব হচ্ছে সরল ছলিত স্পন্দনের ক্ষেত্রে হচ্ছে ত্বরণ। ওকে, সো এই গ্রাফটা মুছিও না, গ্রাফটা জাস্ট রেখে দাও অ্যান্ড গ্রাফের নিচে একটু খালি জায়গা রাখো, কাজে আসবে। গ্রাফের নিচে একটু খালি জায়গা রাখো। সো আমরা ত্বরণটা একটু আঁকাই। সো দেখো আমরা সবাই জানি ত্বরণ এ সমান কত, ডিভি বাই কত, ডিটি। বিকজ বেগের সাথে সময়ের সাথে বেগের পরিবর্তনটাই হচ্ছে কি, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে ত্বরণ। সো আবার আমরা এখানে লিখে রাখতে পারো, আমরা জানি ত্বরণ হলো বেগের টাইম ডেরিভেটিভ। ত্বরণ হচ্ছে কি, ত্বরণ হচ্ছে বেগের টাইম ডেরিভেটিভ। সো অর্থাৎ তুমি বেগের টাইম ডেরিভেটিভ বের করলে কি পাবা, ত্বরণ পাবা। অর্থাৎ তুমি বেগকে যদি টাইম রেসপেক্টে ডিরাইভ করো কি পাবা, ত্বরণ পাবা। তাহলে দেখো এ সমান ডিডিটি অফ ভি ইকুয়াল কত। সো আমরা একটু আগে জানছিলাম ভি ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। সো দেখো এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল, এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল। সো এই জিনিসটাকে আমাদের এখন কি করতে হবে, এই জিনিসটাকে আমাদের এখন কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো দেখো ডিফারেন্সিয়েট করি। ওকে, ডিফারেন্সিয়েট করি। এ ইকুয়াল এই যে এখানে এ ওমেগাটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। সো দেখো যারা যারা ডিফারেন্সিয়েশন বুঝো না তাদের জন্য আমি একদম ভেঙে করাচ্ছি, কস ওমেগা টি প্লাস ডেল, রাইট। সো এ ওমেগাটা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ডিডিটি অফ কস ওমেগা টি প্লাস ডেল। সো এখন দেখো এ ওমেগা ডিডিটি অফ কস থেটা, তুমি সিম্পলি এটাকে থেটা হিসেবে কনসিডার করে নাও। সো ডিডিটি অফ ট্যান থেটা সমান কত, মাইনাস ডিডিটি অফ কস থেটা সমান কত, মাইনাস সাইন থেটা। সো দেখো মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল, মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এখানে দেখো থিটার জায়গায় ওমেগা টি প্লাস ডেল কিন্তু অতিরিক্ত জিনিস, আবার আমাকে কি করতে হবে, ডিডিটি অফ ওমেগা টি প্লাস ডেল।
সো এখন এই জিনিসটা তুমি সিম্পলি করে ফেলো। সো মাইনাসকে একদম সামনে নিয়ে আসো, এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল ইন্টু ডিডিটি অফ ওমেগা টি প্লাস ডেল। সো এখানে কি থাকবে, আর ওমেগা থাকবে, বিকজ ডিডিটি অফ ওমেগা টি মানে হচ্ছে ওমেগা বাইরে চলে আসবে, ডিডিটি অফ টি, অ্যান্ড ডিডিটি অফ টি মানে হচ্ছে 1। আর এখানে তুমি যদি এটাকে করো ডিডিটি অফ ডেল, এখানে তোমার চলকের সাপেক্ষে কিন্তু এখানে কোনো কি নাই, এখানে আমাদের টাইমের সাপেক্ষে কিন্তু এখানে টাইমের কোনো চলক নাই। সো ডিডিটি অফ ডেল সমান কত, 0। সো এখানে আর থাকবে হচ্ছে কত, ওমেগা। সো দেয়ারফর আমরা লিখতে পারি এ ইকুয়াল হচ্ছে কত, মাইনাস এই যে এই ওমেগা আর এই ওমেগা যদি গুণ করে দাও, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এই ইকুয়াল আমরা লিখতে পারি এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এই ইকুয়েশন দিয়ে আমরা ত্বরণের গ্রাফ বের করতে পারি, রাইট? এই ইকুয়েশনটা দিয়ে আমরা ত্বরণের গ্রাফ বের করতে পারি, ঠিক আছে? সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা জানো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, সবার ক্লিয়ার? ওকে, তাহলে এখন একটু দেখো সিম্পলি। তো এখন আমরা এই যে এ ইকুয়াল কত আসছে, এ ইকুয়াল আসছে, এই যে এই ইকুয়েশনটাকে আমি একটু সাজাই, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, সো দেখো জাস্ট এ কে সাইন ওমেগা টি প্লাস ডেলের সাথে নিয়ে গেলাম, মাইনাস ওমেগা স্কোয়ার। সো এখন বলো এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল জিনিসটা কি? এ সাইন ওমেগা টি প্লাস ডেল জিনিসটা কি? এই যে সিম্পলি এখান থেকে তুমি দেখে নাও, এ সাইন ওমেগা টি প্লাস ডেল হচ্ছে আমাদের সরল ছলিত স্পন্দনের ক্ষেত্রে সরণ। সো এখানে ওমেগা স্কোয়ার কত, এক্স। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেয়ারফর এ ইকুয়াল হচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো তোমাদেরকে আমি যখন সিম্পল হারমোনিক মোশন পড়াইছিলাম গতকাল, সো এখানে দেখছিলা যে ওমেগা স্কোয়ার একটা কনস্ট্যান্ট হিসেবে কোত্থেকে জানি চলে আসছে। সো এটা এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রুফ করে দিলাম, এ ইকুয়াল হচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এটা দিয়ে আমরা কি করব, আমরা এটা দিয়ে গ্রাফ করব, ঠিক আছে? এটা দিয়ে আমরা গ্রাফ দেখব, লিখে রাখো, এটা হচ্ছে গ্রাফের ইকুয়েশন, এটা হচ্ছে গ্রাফের ইকুয়েশন, এন্ড এটা হচ্ছে ম্যাথের ইকুয়েশন। একটা দিয়ে আমরা ম্যাথ করব, এটা দিয়ে হচ্ছে আমরা গ্রাফ করব, আর এটা দিয়ে আমরা ম্যাথ করব, ঠিক আছে? সো সবার ক্লিয়ার কিনা জানো? সবার ক্লিয়ার কিনা জানান? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো লেখা শেষ হলে একটু আমি এই পোর্শনটা মুছে দিব, লেখা শেষ হলে একটু ডান লিখিও, লেখা শেষ হলে একটু ডান লিখো। এই জিনিসটা আমি মুছে দিব, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো। ওকে, সো এখন দেখো এটা মুছে দেই আমি, জাস্ট দুইটা ভ্যালু আমরা রাখলাম। সো এখন হচ্ছে আমরা একটা স্পেশাল কেসে যাব, ঠিক আছে? আমরা এখন হচ্ছে একটা স্পেশাল কেসে যাব। সো একটু দেখো, আচ্ছা, মাইনাস আই ওমেগা স্কোয়ার। সো ত্বরণের ইকুয়েশনটা আমি একটু এদিকে লিখে রাখি। তো এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইকুয়েশন। কি গ্রাফিক্যাল ইকুয়েশনটা ছিল এ ইকুয়াল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে,
সো এখন দেখো আমরা দুইটা কেস দেখব, স্পেশাল দুইটা কেস দেখব। আচ্ছা দেখো, স্পেশাল কেস, স্পেশাল কেস, কেস 1 আর একটা হচ্ছে কেস 2। একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কত, কেস 2। ওকে, এখন তাহলে দেখো কেস 1 এর মধ্যে আবার সেম আমরা এই ইকুয়েশনটা নিয়ে কেস করব। এই যে এই ইকুয়েশনটা দিয়ে কেস করব, এই কেস আবার থানার কেস না, এই কেস হচ্ছে কি সরলসন্ধিত স্পন্দনের কেস। তো দেখো এ ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো কেস 1 হচ্ছে যখন এক্স ইকুয়াল এ, তখন এ ইকুয়াল কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে আমরা এক্স এর ভ্যালু যদি এ বসাই তাহলে আমাদের এ হচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। এই জিনিসটাতে যদি আমি এক্স ইকুয়াল এ বসাই, এ ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। সো এটা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু। সো এম এক্স ইকুয়াল কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ। সো এক্স ইকুয়াল এ কখন, এক্স ইকুয়াল এ হচ্ছে এই পজিশনে, অর্থাৎ বিস্তারের প্রান্তবিন্দুতে। অর্থাৎ লিখো, অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে এক্স ইকুয়াল এ হচ্ছে সর্বোচ্চ অবস্থান, রাইট? এই এক্স ইকুয়াল এ হচ্ছে কি সর্বোচ্চ অবস্থান। ওকে, এক্স ইকুয়াল এ হচ্ছে আমাদের সর্বোচ্চ অবস্থান। সো সর্বোচ্চ অবস্থান আমরা দেখতে পাচ্ছি ত্বরণ সর্বোচ্চ। সো সর্বোচ্চ অবস্থানে হচ্ছে ত্বরণ সর্বোচ্চ। ওকে ভাইয়া ছুটি দেন, খিদা লাগছে, খিদা লাগলে খেয়ে আসো, যাও, ধরে রাখি নাই। ওকে, সর্বোচ্চ অবস্থানে হচ্ছে ত্বরণ সর্বোচ্চ। মানে কি একটা অবস্থা, পড়া একটা পড়াচ্ছি এটার মাঝখানে শুরু করে দিচ্ছে। আরে ভাই পড়াটা তো শেষ করতে হবে, তাই না? সো দেখো সর্বোচ্চ অবস্থানে হচ্ছে ত্বরণ সর্বোচ্চ, অর্থাৎ আমাদের এই যে এখানে সর্বোচ্চ অবস্থান, এই যে সর্বোচ্চ অবস্থান, এখানে আমাদের ত্বরণটা সর্বোচ্চ। সো লিখো এখানে আমাদের ত্বরণটাও সর্বোচ্চ। ত্বরণ সর্বোচ্চ। এম এক্স ইকুয়াল হচ্ছে কত, এম এক্স ইকুয়াল হচ্ছে, সো দেখো এই যে এ ম্যাক্স মাইনাস ওমেগা স্কোয়ার এ। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাসিলারেশন সর্বোচ্চ অবস্থানে। আচ্ছা, সো এখন দেখি আমাদের কেস নাম্বার 2 দেখি। কেস নাম্বার 2 দেখি। 7:45 আইসিটি ক্লাস আছে, তার আগে ছুটি দিলে হবে। 7:45 তোমাদের হচ্ছে আজকে আমার ক্লাসটা একটু লেটে শুরু করার কারণ হচ্ছে তোমাদের ফারহান সাকিব ভাইয়া তোমাদের বাংলা ক্লাসটা একটু লেটে শুরু করছে। সো প্যারা নাই, তোমাদের আমিন ভাইয়ের সাথেও কথা হয়েছে, উনিও আইসিটি ক্লাসটা একটু লেটে শুরু করবে, 8টার পর করে শুরু করবে। সো প্যারা নাই, 8টার দিকে অথবা 8টার পর করে। সো দেখো, সো এখন আমাদের কেস 2 হচ্ছে যখন এক্স ইকুয়াল 0, অর্থাৎ সাম্য অবস্থায়, অর্থাৎ সাম্য অবস্থায় আমাদের কত, এই যে এখানে বসাও, এ ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 0। সো ত্বরণ হচ্ছে কত, 0। সো দেয়ার ফোর এটা হচ্ছে ত্বরণের মিনিমাম ভ্যালু, সো 0। সো অর্থাৎ লিখো, অর্থাৎ সাম্য অবস্থায় ত্বরণ 0। সো এই যে এখানে হচ্ছে আমাদের কি ত্বরণ 0। ভালো করে দেখো, এখানে আমাদের ত্বরণটা কি 0। সো এখানে আমাদের ত্বরণ হচ্ছে 0 সাম্য অবস্থানে। সাম্য অবস্থান আমাদের এ হচ্ছে মিনিমাম, অ্যান্ড এ মিনিমাম কত, এ মিনিমাম হচ্ছে 0। সো দেখো এই হচ্ছে আমাদের কেসেস। এই দুইটা কেস বুঝতে পারছো কিনা জানাও, এখানে আরও অনেক কিছু জানার আছে, আমি জানাবো। এই দুইটা কেস সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা, এই জিনিসগুলো সবার ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, ওকে ক্লিয়ার। আচ্ছা ওকে ফাইন, ওকে আচ্ছা। সো গেল। সো এখন আমরা যদি ত্বরণের গ্রাফটা দেখি, আমরা ত্বরণের গ্রাফটা একটু দেখি।
ত্বরণের গ্রাফটা একটু দেখো। গ্রাফ আমাদের ইকুয়েশন ছিল a ইকুয়াল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। সো ত্বরণের গ্রাফটা যদি একটু দেখি, ত্বরণের গ্রাফটা কেমন হবে দেখো। সাইন গ্রাফ কিন্তু সামনে একটা কি আছে, মাইনাস আছে। সো পজিটিভ সাইন গ্রাফ দেখো, পজিটিভ দিক থেকে উপরের দিক থেকে শুরু হয়েছিল। সো এটা যেহেতু মাইনাস আছে, সো এই কার্ভটা কোত্থেকে শুরু হবে, এই যে নিচ থেকে শুরু হবে, এই যে এইভাবে শুরু হবে, এভাবে। আর বাদ বাকি পুরোটাই হচ্ছে কি, আর বাদ বাকি পুরোটাই হচ্ছে সরণের মতো, আর সেম আর কিছু না। সো এদিকে হচ্ছে আমাদের টাইম, এদিকে হচ্ছে আমাদের অ্যাসিলারেশন। যেহেতু এখানে মাইনাস আছে, সো এটা নিচের দিক থেকে শুরু হবে সাইন ওয়েভটা। ওকে, জাস্ট এতটুকু হচ্ছে পার্থক্য। সো এতটুকু পর্যন্ত আমরা সবাই জানি টি, অ্যান্ড এটা হচ্ছে কত, t/2, অ্যান্ড এটা হচ্ছে কত 3t/4, অ্যান্ড এটা হচ্ছে কত t/4। সো সিম্পল, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ভ্যালু, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ অ্যাসিলারেশন। সো এই জিনিসটা সবার আশা করি ক্লিয়ার, এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। ওকে, এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে? সবাই আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা এই জিনিসটা এখানে কম্বাইন করে দেই। ওকে, আশা করি সবাই একেও নিছো, ওকে। সো আশা করি একে নিছো, বুঝলাম। জিনিসটা আমি এখানে কম্বাইন করি, এই জিনিসটা রাখছে এই কারণে এখানে কম্বাইন করে দেয়। হ্যাঁ, একটু দেখো। এখন আমি এখানের মধ্যে কি করব, ত্বরণকে একটু কম্বাইন্ড করে দিব। এখানে আমি একটু ত্বরণকে যদি কম্বাইন্ড করে দেই, তাহলে কি দেখতে পাবো দেখো। ত্বরণ, এই যে ত্বরণ, এখানে আমি কি নিব, এখানে আমি এবার ত্বরণের গ্রাফটা আঁকবো। এখানে হচ্ছে আমি ত্বরণের গ্রাফটা আঁকবো। সো এখন একটু দেখো, এই যে এখান থেকে যাত্রা শুরু করবে বিপরীত দিকে, রাইট? সো এই যে বিপরীত দিকে যাত্রা শুরু করলো, ওকে, বিপরীত দিকে যাত্রা শুরু করবে, ঠিক আছে? এই যে এইভাবে বিপরীত দিকে যাত্রা শুরু করে চলতে থাকবে। সুন্দর করে আঁকাও। সো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে আমাদের এ ইকুয়াল মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল, সাইন ওমেগা টি প্লাস ডেল। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ত্বরণ। সো এখন দেখো, এখানেও তুমি সিম্পলি টাইমগুলো বসাই দাও 0, এটা হচ্ছে t/4, এটা হচ্ছে t/2, এটা দেখো 3t/4, এটা হচ্ছে t। ওকে, আর বাদ বাকিগুলো সব ভুলে যাও, বাদ বাকিগুলো ভুলে গেলেও সমস্যা নেই। ওকে, সো এখন দেখো, এখন আমরা এই তিনটা কার্ভ আমরা এখন একটু অ্যানালাইসিস করব। ফার্স্ট অফ অল তোমরা এই গ্রাফটা প্রপারলি আঁকো। তোমরা এই যে কম্বাইন্ড গ্রাফটা তোমরা প্রপারলি আঁকো। সো দেখো, একটা হচ্ছে সাইন গ্রাফ x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল, একটা হচ্ছে কস গ্রাফ a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল, আর একটা হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এই গ্রাফটা তোমাদের প্রপারলি আঁকা হইলে একটু ডান লিখো, তাহলে আমি বুঝাচ্ছি। ওকে, জিনিসটা একটু প্রপারলি আঁকো। ওকে, আশা করি তোমরা সবাই প্রপারলি এঁকে নিয়েছো। সো এখন একটু দেখো, এখন একটু দেখো। ওকে, ডান, ঠিক আছে। সো দেখো, এই যে সরণের মানটা যখন শূন্য, বেগের মান তখন সর্বোচ্চ, ত্বরণের মানটাও কিন্তু তখন শূন্য। দেখো, এই যে শূন্য অবস্থায় তিনটা কন্ডিশন হচ্ছে। সরণের মান যখন শূন্য, বেগের মান কিন্তু তখন সর্বোচ্চ, বেগটা কিন্তু তখন ম্যাক্সিমাম পজিশনে আছে, রাইট? তো সরণের মান যখন শূন্য, বেগের মান তখন সর্বোচ্চ, ত্বরণের মান তখন শূন্য। সো দেখতে পাচ্ছি, সরণ যখন শূন্য, ত্বরণও তখন শূন্য, বেগ তখন সর্বোচ্চ। সো দেখো, সরণ যখন শূন্য, ত্বরণ তখন শূন্য, বেগ তখন সর্বোচ্চ। এরপর পরের কন্ডিশনে যাও, সরণের ম্যাক্সিমাম, এটা হচ্ছে সরণের ম্যাক্সিমাম ভ্যালু। তো সরণ যখন সর্বোচ্চ, বেগ তখন সর্বনিম্ন, 0-তে আছে, আর ত্বরণ তখন কি দেখো, এই যে এখানে, সি।
সো দেখো এই যে আমি একটু টানি, একটু টানলেই বুঝতে পারবা, এটা একটু টেনে দিই। সো দেখো এই যে টানলাম, এই যে টানি, সো ত্বরণের তখন দেখো ম্যাক্সিমাম ভ্যালু, পিক ভ্যালুতে আছে। সো দেখো সরণ যখন সর্বোচ্চ, বেগের মান তখন কিন্তু জিরো, রাইট? সরণ যখন সর্বোচ্চ, এই যে এই ভ্যালুগুলো দেখো, বোল্ড করা ভ্যালুগুলো দেখো, সরণের মান যখন ম্যাক্সিমাম, বেগের মানটা তখন মিনিমাম, ত্বরণের মানটা কিন্তু তখন আবার ম্যাক্সিমাম। সো দেখো সরণ যখন ম্যাক্সিমাম, ভালো করে বুঝো, জিনিসগুলো রিলেট করো। সরণ যখন ম্যাক্সিমাম, ত্বরণও তখন ম্যাক্সিমাম, বাট বেগ তখন জিরো। আবার আরেকটা জিনিস, সরণ যেদিকে ম্যাক্সিমাম, ত্বরণটা কিন্তু তার বিপরীত দিকে ম্যাক্সিমাম। তো সিম্পল হারমোনিক মোশন এই কথাটাই বলে কিনা যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। আমরা একটা জিনিস দেখছি, এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, রাইট? সো আমরা দেখছি এ ইজ প্রপোর্শনাল টু কত, মাইনাস এক্স। ফর সিম্পল হারমোনিক মোশন আমরা দেখেছি ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো গ্রাফও কিন্তু একই কথাই বলতেছে, সরণ যখন আমাদের ম্যাক্সিমাম, আমাদের ত্বরণও তখন ম্যাক্সিমাম, বাট সরণ যেদিকে ম্যাক্সিমাম, ত্বরণ তার বিপরীত দিকে ম্যাক্সিমাম। অ্যান্ড ওই দুইটা কন্ডিশনে আমাদের ব্যাগের ভ্যালু কত, জিরো। সো দেখো সরণ যখন ম্যাক্সিমাম, ত্বরণও কিন্তু ম্যাক্সিমাম, বাট এই ম্যাক্সিমাম ত্বরণটা সরণ ঘটাইছি যেদিকে, তার বিপরীত দিকে কাজ করবে। ম্যাক্সিমাম ত্বরণটা কিন্তু সাম্যাবস্থানের দিকে আসার কাজ করবে, রাইট? তো ম্যাক্সিমাম ত্বরণের কারণে কিন্তু সে আবার কোথায়, সাম্যাবস্থার দিকে ব্যাক করে। সো সরণ যখন ম্যাক্সিমাম, ত্বরণও তখন কিন্তু কি ম্যাক্সিমাম, বাট সরণ যেদিকে ম্যাক্সিমাম, ত্বরণ তার বিপরীত দিকে ম্যাক্সিমাম। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। মজা না জিনিসটা? জানো সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা? ওকে, তো এরপর দেখো আবার কোথায় যাচ্ছি আমরা। সো আবার সরণের মিনিমাম ভ্যালুতে ফিরে যাচ্ছি। দেখো আবার সরণের মিনিমাম ভ্যালুতে, মানে জিরোতে ফিরে আসলাম। সো সরণ যখন মিনিমাম, তো বেগ তখন কি অবস্থা হয় দেখো, ম্যাক্সিমামে চলে আসছে, এই যে ম্যাক্সিমাম ভ্যালুতে চলে আসছে। সো সরণ যখন মিনিমাম ছিল, বেগ তখন কোথায় চলে আসছে, ম্যাক্সিমামে চলে আসছে। অ্যান্ড অলসো আমাদের ত্বরণটা দেখো কোথায়, মিনিমামে, জিরোতে। দেখছো এই যে সরণ যখন মিনিমাম, বেগ তখন ম্যাক্সিমাম, অ্যান্ড অলসো ওই টাইমে আমাদের ত্বরণটাও কি মিনিমাম। সো সরণ জিরো, ত্বরণও জিরো, বেগ সর্বোচ্চ। সরণ শূন্য, ত্বরণ শূন্য, বেগ সর্বোচ্চ। সরণ শূন্য, ত্বরণ শূন্য, বেগ সর্বোচ্চ। সো এটাই হচ্ছে, এইভাবে তুমি যদি অ্যানালাইসিস করে করে পড়ো, তাহলে তোমার জন্য জিনিসগুলো মোর ইজিয়ার হবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। গ্রাফের ডেলের কাজ কি? গ্রাফের ডেলের কাজ হচ্ছে দশা। তোমার এটা কি 0 ডিগ্রিতে আছে, বা এটা কোনখান থেকে যাত্রা শুরু করছে? ডেল ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়, তখন তুমি বুঝে নিবে এটা তোমার সাম্যাবস্থা থেকে, মানে মিনিমাম পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে। ডেলের ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তখন তোমাকে বুঝতে হবে এটা তোমার ম্যাক্সিমাম পজিশন থেকে যাত্রা শুরু করছে। এগুলো পড়াবো, ডেলের কাজগুলো আস্তে আস্তে পড়াবো। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, এই জিনিসটা সবার আশা করি ক্লিয়ার, এই জিনিসগুলো আশা করি সবার ক্লিয়ার। সো এই সেম জিনিসগুলো তোমরা আস্তে আস্তে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সিমুলেশন আকারে দেখতে পাবা। 3D প্রজেক্টে এইগুলার কাজ চলতেছে। সো এই জিনিসগুলা সিমুলেটিং করে দেখানো যায়, যে যখন একটা সিম্পল হারমোনিক মোশন দেখিয়ে, সো এইভাবে যদি গ্রাফগুলো আমরা যদি সিমুলেটিং করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা যে গ্রাফগুলো সামনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এগুলো সবগুলাই কিন্তু এক একটা প্ল্যান প্রোগ্রেসিভ ওয়েভ বা অগ্রগামী তরঙ্গ। সো একটা মূল বিন্দু থেকে শুরু হচ্ছে, একটা তোমার ম্যাক্সিমাম পজিশন থেকে শুরু হচ্ছে। সো প্রত্যেকটা ওয়েভ কিন্তু আমরা সিমুলেটিং করে দেখালে তোমরা বুঝতে পারবা যে গ্রাফগুলো কত কত সুন্দরভাবে কি হয়, সামনের দিকে অগ্রসর হয়। সো এই হচ্ছে কথা। এখন এই জিনিসটা পড়তে 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 অনেকের মাথায় একটা কোয়েশ্চেনের জন্ম দিছে। আমি জানি অনেকের মাথায় একটা কোয়েশ্চেন জন্ম দিছে, আরে যেখানে আমাদের বেগের ভ্যালুটা জিরো, যেখানে আমাদের বেগের মিনিমাম ভ্যালু, যেখানে আমাদের বেগই নাই, ওখানে আমাদের ত্বরণটা কেমনে ম্যাক্সিমাম হইল? এই কোয়েশ্চেনটা কার কার মাথায় আসছে একটু জানাও। যেখানে আমাদের বেগের ভ্যালুটাই জিরো, ওখানে ত্বরণটা ম্যাক্সিমাম হয় কি করে? এই জিনিসটা কার কার, এই কোয়েশ্চেনটা কার কার মাথায় আসছে? এই কোয়েশ্চেনটা কার কার মাথায় আসছে একটু জানাও, ঠিক আছে? ওকে, আমার অনেক আগে থেকে আসছে।
ওকে, দেখতে পাচ্ছি অনেকের মাথায় আসছে। সো কারো কাছে কি অ্যান্সারটা আছে? তোমাদের কাছ থেকে আমি অ্যান্সারটা জানতে চাচ্ছি। যেখানে আমাদের বেগের মিনিমাম ভ্যালোসিটি, ওখানে আমাদের ত্বরণটা ম্যাক্সিমাম হয় কি করে? তো আদৌ কি বেগের মিনিমাম হওয়ার উপর ত্বরণটা ডিপেন্ড করে কিনা? ওকে, সো দেখি জানাও। ওকে, অনেকে অনেক রকম অ্যান্সার করতেছো, কারো অ্যান্সারটাই আমি প্রপার অ্যান্সার পাইলাম না। সো আমি তোমাদেরকে সিম্পলি একটা কথা লিখে দিচ্ছি, আগে ওই জিনিসটা লিখো। এই গ্রাফটা সবার আকাশের শোলে একটু ডান লিখো, আমি মুছে দেই। গ্রাফ সবার আকাশের শোলে একটু ডান লিখো, তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে, গ্রাফ যদি সবার আঁকা হয়ে থাকে একটু সবাই মুছো, একটু সবাই ডান লিখো, আমি মুছে দেই, গ্রাফটা মুছে দেই, তারপর বুঝাচ্ছি জিনিসটা। ওকে, ডান। সো এখন সিম্পলি তোমরা একটা কথা লিখো, সেটা হচ্ছে, সো কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল যেখানে আমাদের ত্বরণের মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, যেখানে আমাদের বেগের ভ্যালুটা জিরো, বেগ জিরো হওয়া সত্ত্বেও আমাদের ত্বরণটা ম্যাক্সিমাম কেন? এটাই ছিল কোয়েশ্চেন। বেগ জিরো হওয়া সত্ত্বেও, বেগ শূন্য হওয়া সত্ত্বেও, এটা আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো, আর একটা এখান থেকেই দেখাবো। জিনিসগুলো খুবই মজা। একটা আমি তোমাকে বাস্তব উদাহরণ দিয়ে দেখাই, আর একটা হচ্ছে এখান থেকে দেখাই, তাহলেই বুঝতে পারবে। বেগ শূন্য হওয়া সত্ত্বেও ত্বরণ সর্বোচ্চ কেন? সো এটার জন্য তোমাকে প্রথমে একটা উপপাদ্য লিখতে হবে। উপপাদ্য না, একটা স্টেটমেন্ট লিখে রাখো। একটা স্টেটমেন্ট অ্যাজ এ বেসিক লিখে রাখো। একটা স্টেটমেন্ট পয়েন্ট আকারে লিখে রাখো। বেগের মান কত বেশি হয়, বেগের মান কত বেশি, তার উপর ত্বরণ, বেগের মান কত বেশি বা কত কম, তার উপর ত্বরণ নির্ভর করে না। বেগের মান কত বেশি পরিবর্তিত হচ্ছে, ত্বরণ তার উপর নির্ভর করে। ওকে, সো একটু দেখো যে স্টেটমেন্টটা লিখলাম। সো অনেকেই হয়তো বুঝো না, অনেকেই বুঝো, গুটি কয়েকজন বুঝো হয়তো, বাট ম্যাক্সিমাম বুঝো না। সো তাদের জন্য একটু দেখো। আচ্ছা, সো দেখো, বেগের মান কত বেশি বা কত কম, তার উপর ত্বরণটা নির্ভর করবে না। বেগের মান কত বেশি পরিবর্তিত হচ্ছে, তার উপর ত্বরণটা নির্ভর করবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এখানে বেগের মানটা কত বেশি বা কত কম, এটার উপর আমাদের ত্বরণ সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার কোনো হাত নাই। এখান থেকে এখানে আসার ঠিক পূর্ব মুহূর্তে বেগ কত ছিল, অ্যান্ড এখানে বেগটা কত থেকে জিরো হয়েছে, এটাতে আমাদের কতটুকু বেগের পরিবর্তন হয়েছে, এটার উপর কিন্তু ত্বরণটা নির্ভর করবে। অনেকেই হয়তো বুঝো নাই, এখন আমরা একটা বাস্তব উদাহরণ দেই, বুঝে যাবে। সো ধরো তোমার একটা বলকে ভূমি থেকে ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে তুমি একটা বলকে নিক্ষেপ করলা। সো বলটা তোমার একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠলো। সো ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠে তার ভেলোসিটি কী হলো?
জিরো হলো, সে আবার কি ভেলোসিটি জিরো হওয়ার পরে ব্যাক করবে। সো ব্যাক করবে এটা ম্যাটার না, আমাদের আলোচনার বিষয়, আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এটা নাই ব্যাক করার বিষয়টা। জাস্ট তুমি সিম্পলি চিন্তা করো, ভূমি থেকে তুমি একটা বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছো, এটা ম্যাক্সিমাম হাইটে এসে এটার ভেলোসিটি কত হয়েছে? জিরো। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে তুমি যতই বলটাকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিল, যতই সেটা উপরের দিকে উঠছে, আস্তে 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 এটার ভেলোসিটি কিন্তু ড্রপ হচ্ছিল, এটার ভেলোসিটি আস্তে আস্তে কমতে 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 একটা সময় গিয়ে কী হয়েছে? জিরো হয়ে গেছে। সো একটু চিন্তা করে দেখো, আমি এখানে যদি বিভিন্ন পয়েন্টে তার ভেলোসিটিগুলো দেখি, বিভিন্ন পয়েন্টে যদি আমি তার ভেলোসিটিগুলো দেখি, ধরো এই পয়েন্টে তার ভেলোসিটি ছিল ধরো সাপোজ 18.05, এই পয়েন্টে তার ভেলোসিটি ছিল ধরো 15.5, এখানে তার ভেলোসিটি ছিল ধরো হচ্ছে 10.5, অ্যান্ড এখানে এসে কী হয়ে গেল? জিরো হয়ে গেল। ওকে, সো একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, তুমি 20 মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করছিলা। সো আস্তে 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 যতই সেটা উপরের দিকে উঠতেছে, আমি এটার গতিপথের বিভিন্ন বিন্দুতে, এটার গতিপথের যে বলটা আমি আঁকছি, এই বলটার গতিপথের বিভিন্ন বিন্দুতে আমি তার বেগের মানগুলা অ্যাজিউম করলাম, এগুলো র্যান্ডম কিছু ভ্যালু। সো ধরো এগুলো আমি 0.1 সেকেন্ড ব্যবধানে কী করছি? অ্যাজিউম করছি, মানে 0.1 সেকেন্ড পর পর এগুলো অ্যাজিউম করা র্যান্ডম ভ্যালু। ওকে, 0.1 সেকেন্ড পর পর কী করলাম? আমি বেগের মানগুলো কী করলাম? অ্যাজিউম করলাম। মানে প্রথম 0.1 সেকেন্ডে এটা 20 মিটার পার সেকেন্ড থেকে 18.5 মিটার পার সেকেন্ড হইলো, এরপরের 0.1 সেকেন্ডে এত হইলো, এরপরের 1 সেকেন্ডে এত হইলো, এরপরের 1 সেকেন্ডে জিরো হয়ে গেল 0.1 সেকেন্ড। সো এখন এটার যদি আমি উপরের দিকে পাঠাই, এখন যদি আমি ত্বরণের ভ্যালুটা বের করতে চাই, সো এই ক্ষেত্রে আমাদের গতির ইকুয়েশনটা কি? ভি ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস জিটি, রাইট? সো এখানে আমাদের ত্বরণটা অ্যাকচুয়ালি কি? এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ত্বরণটা অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস জি, বিকজ আমি গ্র্যাভিটির বিপরীতে উঠাচ্ছি, রাইট? সো এখান থেকে দেখো আমাদের, আমি যদি এই দুইটা জিনিসের জন্য চিন্তা করি, এই দুইটা জিনিসের জন্য যদি চিন্তা করি, দেখো জিটি সমান কত হবে? ইউ মাইনাস ভি, ইউ মাইনাস ভি। সো এখান থেকে আমাদের জি কত হবে? ত্বরণ কত হবে? ইউ মাইনাস ভি বাই টি। সিম্পলি তুমি এটাকে এ হিসেবে কনসিডার করে নাও, কোনো সমস্যা নাই। তো একটু চিন্তা করে দেখো, আমি যদি এই লিমিটেড অংশের জন্য চিন্তা করি, এই লিমিটেড অংশের জন্য যদি চিন্তা করি, তাহলে এখানে আমাদের একটা ত্বরণ থাকবে। এখানে আমাদের জি এর ভ্যালু 9.8 আসবে না, বিকজ আমি এখানে র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করতেছি। সো জি এর ভ্যালুটা 9.8 আসার সুযোগ নেই, তুমি জাস্ট বুঝো, জিনিসটা বুঝো। ওকে, সো দেখো এখানে আমাদের ইউ হচ্ছে কত? 20, আর ভি হচ্ছে কত? 18.05, আর এখানে টি হচ্ছে কত? টি হচ্ছে কত দেখো, টি হচ্ছে 0.1। সো এখান থেকে আমাদের জি এর ভ্যালুটা কত আসবে? ক্যালকুলেট করলে বের করা যায়। এখান থেকে আমাদের জি এর ভ্যালুটা কত আসবে দেখো, 20 মাইনাস 18.05। ওকে, সো 1 কত আসে? 15। ওকে, অনেক বেশি আসছে, জি এর ভ্যালুটা আসছে কত? 15 মিটার পার সেকেন্ড, মানে আমাদের ত্বরণ আসছে কত? 15 মিটার পার সেকেন্ড। ঠিক সেমভাবে তুমি যদি এই অংশটার জন্য করো, এই অংশটার জন্য যদি তুমি 0.1 সেকেন্ড পর ত্বরণ বাইর করো, ত্বরণের একটা ভ্যালু আসবে। ঠিক সেমভাবে তুমি যদি এই অংশটার জন্য একটা ত্বরণ বের করো, মানে বেগ ছিল 15.5, গেছে কোথায়? 10.5, কত সেকেন্ড পর? 0.1 সেকেন্ড টাইম ইন্টারভাল পর। সো ইনিশিয়াল ভ্যালোসিটি, ফাইনাল ভ্যালোসিটি, টাইম। সো তুমি এভাবে এই ইকুয়েশনটাতে বসিয়ে তুমি জি এর ভ্যালুটা বের করো, জি এর একটা ভ্যালু আসবে। সো এখানেও আমাদের ত্বরণ আছে, এখানেও আমাদের ত্বরণ আছে, এখানেও আমাদের ত্বরণ আছে। এবার তুমি ম্যাক্সিমাম পজিশনে আসো, এবার তুমি ম্যাক্সিমাম এখানের মধ্যে আসো। সো এখানের মধ্যে দেখো এই টাইম ইন্টারভালের জন্য কি হচ্ছে, আমরা এই জিনিসটাই আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে এটা, আমাদের মেইন টার্নিং পয়েন্ট। দিস ইজ আওয়ার মেইন টার্নিং পয়েন্ট। সো এখানে দেখো আমাদের ভ্যালুসিটি ছিল কত? 10.5, রাইট? 10.5 থেকে কোথায় চেঞ্জ হয়েছে? জিরোতে চেঞ্জ হয়েছে। 10.5 থেকে জিরোতে চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের ইনিশিয়ালি, আমি যদি জাস্ট এই লিমিটেড অংশের জন্য চিন্তা করি, আমাদের ইনিশিয়ালি কত? 10.5 মিটার পার সেকেন্ড, আর ফাইনালি আমাদের ভেলোসিটি হচ্ছে কত? জিরো। টাইম ইন্টারভাল কত? টাইম ইন্টারভাল হচ্ছে 0.1 সেকেন্ড। সো এখন তুমি এখান থেকে যদি জি এর ভ্যালুটা বের করো, জি সমান বা এ সমান, সিম্পলি তুমি এ চিন্তা করো, এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আমি লিনিয়ার মোশনও দেখাতে পারতাম জিনিসটা। সো দেখো ভি হচ্ছে কত? ভি হচ্ছে জিরো, আর মাইনাস ইউ হচ্ছে কত? ইউ মাইনাস ভি বাই টি, সরি, ইউ মাইনাস ভি বাই টি, কারণ আমি আলটিমেটলি গতির সমীকরণটাই বসাই নিছি।
সো সিম্পলি তুমি যদি এভাবে বসাতে পারো, হ্যাঁ ভি মাইনাস ইউ বাই টি বসাও, সমস্যা নেই। মাইনাস 10.5 বাই কত, টি হচ্ছে কত 0.1। সো এখন তুমি ক্যালকুলেট করো, 10.5 ভাগ 0.1 সমান 105। এটা হিউজ একটা ত্বরণ চলে আসে। আমি আগেই বলছি এখানে আমি র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করতেছি, সো আসতেই পারে -105 বিকজ আমি এটা গ্র্যাভিটির অপোজিটে। সো দেখো যখন আমার ভেলোসিটিটা জিরো হয়ে গেছিলো, তখন তার ঠিক আগের মুহূর্তে দেখো আমাদের ভেলোসিটিটা এখানে এসে জিরো হয়েছে, তার ঠিক আগের মুহূর্তে কিন্তু বস্তু কণাটার মধ্যে একটা বেগ ছিল। যখন আমাদের ভেলোসিটি জিরো হয়ে গেছে তার ঠিক আগের মুহূর্তে কিন্তু আমাদের বস্তু কণাটার একটা বেগ ছিল, অ্যান্ড এই দুইটা বেগের পার্থক্যের কারণে আমাদের প্রায় 105 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো বেগের মান জিরো হয়ে গেছে মানে কিন্তু বেগের পরিবর্তনটা জিরো হয় নাই, রাইট? বেগের মানটা জিরো হইতে পারে, বাট ঠিক আগের মুহূর্তে কিন্তু একটা বেগের ভ্যালু ছিল, অ্যান্ড ওই ভ্যালু থেকে জিরো ভ্যালুতে যাওয়ার জন্য যে বেগের পরিবর্তনটা হয়েছে এটার জন্য কিন্তু একটা অবশ্যই ত্বরণ থাকবে, অ্যান্ড ওই ত্বরণটা হচ্ছে ম্যাক্সিমাম ত্বরণ। সো এখানে আমাদের এই কারণে বেগের মানটা জিরো হওয়া সত্ত্বেও আমাদের ত্বরণটা কী হবে, ম্যাক্সিমাম হবে। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবার ক্লিয়ার কিনা এই জিনিসটা, সবার ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে? সো এটা একদম হচ্ছে বাস্তব উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দেখালাম, এটা দিয়েও এটা দেখানো যায়, দেখাচ্ছি। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা মোটামুটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝে গেলাম যে এখানে আমাদের ভেলোসিটি জিরো হলেও এখানে আমাদের হচ্ছে ত্বরণের একটা মান থাকবে, সর্বোচ্চ মান, বিকজ তার ঠিক আগের মুহূর্ত থেকে বেগটা জিরোতে আসছে, মানে বেগের একটা চেঞ্জ হয়েছে। সো এই জিনিসটা যদি আমি এই যে সিম্পল হারমোনিক মোশন দিয়ে যদি দেখাই, জাস্ট দেখো আমাদের লাস্ট টপিক, মানে লাস্ট যে জিনিসটা দেখো, আমি এটা আবার রাখতেছি এখানে। এই জিনিসটা যদি আমি সিম্পল হারমোনিক মোশন দিয়ে দেখাই তাহলে কি হবে? ওকে, সো দেখো এই যে ছিল এখানে, চলে আসছে কোথায়, এখানে, রাইট? সো এখন আমাদের ঠিক এই মুহূর্তে এখানের মধ্যে আমার কি করতে হবে? দেখো এই জিনিসটা কিন্তু খুবই মজার। এখানে হচ্ছে আমাদের ত্বরণের ভ্যালুটা যে ম্যাক্সিমাম হয় এই জিনিসটা একটু প্রুফ করতে হবে। সো এই কোণটা হচ্ছে থেটা। সো এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে এখান থেকে তুমি কোথায় গেছো? এখান থেকে তুমি এখানে আসছো, রাইট? সো এই বিন্দুতে কিন্তু আমাদের ওজন mg কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। সো mgকে আমরা চাইলে দুইটো উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে এই কোণটা থেটা হইলে এই কোণটা হচ্ছে থেটা। সো এটা হচ্ছে কত, mg cos থেটা, আর এটা হচ্ছে কত, এভাবে দেখাবা না, এটা স্ট্রেট লাইনে দেখাতে হবে, ওকে? আর এইদিকে আমাদের উপাংশটা হচ্ছে কত, mg sin থেটা। ভালো করে দেখো, আমাদের ম্যাক্সিমাম পজিশনে ববটার ওজন mg কাজ করতেছে নিচের দিকে। সো আমরা সিম্পলি কী করলাম, mgকে দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিলাম, একটা হচ্ছে mg cos থেটা, আরেকটা হচ্ছে কত, mg sin থেটা। সো এখন দেখো mg cos থেটা কিন্তু এই যে ববটাকে যে সুতা একটা বিপরীত দিকে টান দিচ্ছে, এই টান দিয়ে কিন্তু ববটাকে mg cos থেটা কী করে রাখবে, ব্যালেন্স করে রাখবে। সো দেখো টি ইকুয়াল হচ্ছে mg cos থেটা, এটা ব্যালেন্সড। তাহলে ববটার উপর কার্যকরী বল কত বলো? তাহলে এই ববটার উপর কার্যকর বল কত, এই জিনিসটা বলো। এই ববটার উপর কার্যকর বল কত? ববটার উপর mg cos থিটা যদি টি দ্বারা অর্থাৎ সুতার টান দ্বারা ব্যালেন্স হয়ে যায়, তাহলে ববটার উপর কার্যকর বল কত? কার্যকর বল কত জানো? ঠিক আছে, ববটার উপর কার্যকর বল কত জানো? ওকে, ববটার উপর কার্যকরী বল কত? mg cos থিটা। কেন mg cos থিটা তো টি দ্বারা ব্যালেন্স হয়ে গেছে, সো এই দুইটা হচ্ছে ব্যালেন্সিং ফোর্স, এগুলোর আর কোনো কাজ নাই। সো কার্যকর বল হচ্ছে শুধু এটাই, mg sin থেটা। সো আমাদের কার্যকর বল কত? কার্যকর বল হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, এই mg sin থিটার কারণে, একটু ভালো করে বুঝো,
এই এমজি সাইন থিটার কারণে কিন্তু বস্তুটা আবার আগের জায়গায় ফিরে আসতে চাইবে। এমজি সাইন থিটার কারণে কিন্তু সে আবার সামনের দিকে ব্যাক করবে, রাইট? এমজি সাইন থিটার কারণেই আমাদের সামনের দিকে ববটা আবার ব্যাক করতে চাইবে। সো এই এমজি সাইন থিটাকে বলা হয় আমাদের কার্যকরী প্রত্যয়নী বল। ওকে, সো এটাই হচ্ছে সেই প্রত্যয়নী বল যেটা বস্তুটার মধ্যে উদ্ভব হয়েছে বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরে আনার জন্য। যখন আমি এইদিকে এইদিকে যখন সরণ ঘটাইছিলাম তার অপোজিটে এই যে এমজি এর যে কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট, এমজি সাইন থিটা, এটাই হচ্ছে সেই প্রত্যয়নী বল যেটার কারণে বস্তুটা আবার কি সামনের দিকে ব্যাক করবে। সো দেখো, কার্যকর প্রত্যয়নী বল হচ্ছে F ইকুয়াল কত? mg সাইন থিটা। তাহলে এখন আমাকে বলো F ম্যাক্সিমাম হলে কি হবে? a ম্যাক্সিমাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো, F ইকুয়াল হচ্ছে আমাদের m এ সমান হচ্ছে কত? mg সাইন থিটা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়াল কত? g সাইন থিটা। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, জি তো কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a ইজ প্রপোর্শনাল টু কত? সাইন থিটা। তাহলে এখন দেখো আমাদের সাইন থিটা ম্যাক্সিমাম হইলে a ম্যাক্সিমাম হবে, রাইট? সো দেখো a কখন বাড়বে? যখন a ম্যাক্সিমাম, যখন সাইন থিটা ম্যাক্সিমাম। a কখন ম্যাক্সিমাম? যখন আমাদের সাইন থিটা ম্যাক্সিমাম। ভালো করে বুঝো, a ম্যাক্সিমাম যখন সাইন থিটা ম্যাক্সিমাম, রাইট? a ম্যাক্সিমাম যখন হচ্ছে সাইন থিটা ম্যাক্সিমাম। ওকে, a ম্যাক্সিমাম যখন সাইন থিটা ম্যাক্সিমাম। ওকে, তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, সাইন থিটা কখন ম্যাক্সিমাম হবে? থিটার ভ্যালু ম্যাক্সিমাম হইলে নাকি মিনিমাম হইলে? এই জিনিসটা জানো, সাইন থিটা কখন ম্যাক্সিমাম হবে? থিটার ভ্যালু ম্যাক্সিমাম হইলে নাকি মিনিমাম হইলে? এই জিনিসটা একটু জানো। সাইন থিটা কখন ম্যাক্সিমাম হবে? থিটা ম্যাক্সিমাম হইলে নাকি মিনিমাম হইলে? সো একটু জানো। সো অনেকের বুঝো না এই জিনিসটা, রং অ্যান্সার করছো। সাইন থিটা কখন ম্যাক্সিমাম হবে? যখন থিটা ম্যাক্সিমাম। সাইন 0 মানে কত? 0। সাইন 30 আরেকটু বাড়বে, 60 আরেকটু বাড়বে, 45 আরেকটু বাড়বে, 60 আরেকটু বাড়বে, 90 হবে ম্যাক্সিমাম। সো থিটার ভ্যালু যখন আস্তে আস্তে তুমি বাড়াবা, সাইন থিটার ভ্যালুটাও কি হবে? ম্যাক্সিমাম হবে। সো এটা নর্মাল কমন সেন্স। সো সাইন থিটা ম্যাক্সিমাম হবে যখন থিটা ম্যাক্সিমাম। সো আমাদের ত্বরণটা আলটিমেটলি কার ম্যাক্সিমাম হওয়ার উপর ডিপেন্ড করতেছে? দেখো, ত্বরণটা আলটিমেটলি কে ম্যাক্সিমাম হওয়ার উপর ডিপেন্ড করতেছে। দেখো, ত্বরণ ম্যাক্সিমাম হবে যখন সাইন থিটা ম্যাক্সিমাম হবে যখন থিটা ম্যাক্সিমাম। সো আলটিমেটলি আমাদের ত্বরণটা থিটার ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তখনই আমাদের ত্বরণটা হবে ম্যাক্সিমাম। দেখো, আমরা এই গতিটাকে অ্যানালাইসিস করে বুঝতে পারতেছি ত্বরণটা আলটিমেটলি কখন ম্যাক্সিমাম হবে? যখন থিটা ম্যাক্সিমাম। সো তুমি একটু চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়। সো যখন আমি সাম্য অবস্থায় থাকবো, সাম্য অবস্থায় আমাদের থিটার ভ্যালু কত? সাম্য অবস্থায় তুমি একটু সিম্পলি চিন্তা করে দেখো ঠান্ডা মাথায়, সাম্য অবস্থায় আমাদের থিটার ভ্যালু হচ্ছে 0। সো এখানে আমাদের ত্বরণ কী হবে? 0 হবে। বিকজ থিটা ম্যাক্সিমাম হইলে তো ত্বরণ ম্যাক্সিমাম, তার মানে থিটা মিনিমাম হইলে ত্বরণটাও মিনিমাম। সো সাম্য অবস্থায় যেহেতু আমাদের থিটার ভ্যালু 0, ত্বরণটা মিনিমাম। এরপর তুমি আস্তে আস্তে সর্বোচ্চ অবস্থানের দিকে যাও, থিটা বাড়তেছে, আর একটু যাও, থিটা আরও বাড়তেছে, আর একটু যাও, আরও বাড়তেছে, অ্যান্ড সর্বোচ্চ অবস্থানে যাও, থিটার ভ্যালুটা সর্বোচ্চ হচ্ছে। সো সর্বোচ্চ অবস্থানে গেলে যদি আমাদের থিটার ভ্যালুটা সর্বোচ্চ হয়, সো থিটার ভ্যালু ম্যাক্সিমাম হইলে সাইন থিটা ম্যাক্সিমাম হবে, অ্যান্ড সাইন থিটা ম্যাক্সিমাম হইলে আমাদের ত্বরণের ভ্যালুটা হবে ম্যাক্সিমাম। সো এই জিনিসটাই হচ্ছে কথা। এভাবে তুমি প্রুফ করতে পারো, মানে গ্রাফ দিয়েও প্রুফ করতে পারো, ম্যাথ দিয়েও প্রুফ করতে পারো, যেভাবে খুশি সেভাবে প্রুফ করতে পারো। কথা হচ্ছে তোমাকে কনসেপ্টগুলো কানেক্ট করতে জানতে হবে, এটাই হচ্ছে কথা। সো সবার ক্লিয়ার কিনা জানো। সো আজকের ক্লাসটা শেষ, আর কন্টিনিউ করব না। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সবাই বুঝতে পারছো কিনা? সবার ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে জানো? সো এই হচ্ছে অবস্থা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, আশা করি সবার ক্লিয়ার। ডেলের বিষয়টা আবার বুঝান। ডেল আমি এখনও শুরুই করি নাই, জাস্ট ডেলটা আমি এখানের মধ্যে লিখছি। ডেল ওমেগা টি প্লাস ডেল, ডেল মানে হচ্ছে দশা,
ওমেগা টি প্লাস ডেল মানে হচ্ছে দশা। সো ডেলের বিভিন্ন ভ্যালুর জন্য আমার গ্রাফগুলো ভ্যারি করে। ডেলের ব্যাপারে আমি নেক্সট ক্লাসে পড়াবো, ডেলটা আমি এখনও পড়াই নাই। ওকে, হ্যাঁ তেটা হচ্ছে সরণ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। ওকে, সো এগুলো এই জিনিসগুলো দিয়ে প্রুফ করা যায় যে তেটার ভ্যালুর জন্য, থেটার ভ্যালু যখন ম্যাক্সিমাম, দেখো তুমি যখন সাম্য থেকে ম্যাক্সিমাম পর্যন্ত সরবা, ম্যাক্সিমাম থেটা পর্যন্ত যাবা, তখন আমাদের কি হবে, এমজি সাইন থিটা কী হবে, এমজি সাইন থিটাটা ম্যাক্সিমাম হবে। অ্যান্ড এমজি সাইন থিটা ম্যাক্সিমাম হলে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, অ্যান্ড ফোর্স যদি ম্যাক্সিমাম হয় অ্যাসিলারেশনটা হবে ম্যাক্সিমাম, বিকজ ফোর্স ইজ প্রপোর্শনাল টু অ্যাসিলারেশন। সিম্পল হিসাব। ওকে, প্রত্যয়নী বল বুঝি নাই, লাস্ট টপিকটা এম সাইন থিটা। প্রত্যয়নী বল না বুঝলে হচ্ছে আগের ক্লাসটা করো, প্রত্যয়নী বল বুঝিয়েছি। সো আজকের ক্লাসটা এখানেই শেষ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাসটা এখানেই শেষ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরও কিছু মজার মজার জিনিস নিয়ে। সো ততদিন পর্যন্ত টাটা। ওকে।